তবে কিং লুসিফারের চিন্তা রস কাটে না কাকে বলতে কাকে মারলো জংশুক। জাঙ্কুকের বিয়েটা ফাইনালি সম্পূর্ণ হয়েছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর কিছুক্ষণ জাঙ্কুকের পাশে বসে থেকে উঠতে নাইতে তখন জাঙ্কুকের হাত কোমলভাবে টেনে ধরে কিছুটা চোখকে পেছনে তাকাইতে। কিছু বলবেন? কোথায় যাচ্ছ? মনে রেখো, কিছু করবার আগে আমাকে অবশ্যই জানাবে। এগুলো শুধু তুমি একা নয়, তোমার সঙ্গে জুড়েছে আমার নামটাও। জংশুক সুযোগ করে ছবি তুলছে। জাঙ্কুকের দৃষ্টি দেখে দাঁত কিলিয়ে তাকায় ওরা। শুভ মাথা চুলকে বলে, ছবি মানে ছবি তুলছিলাম। তোদের বিয়ে আর ছবি না তুললে হয় বল পুরো? হ্যাঁ তো বস, একটা হাসা কথা কইছে সাবলিলে। ওরে হপু, তোকে তো আমি সেটা পিডিয়েট। সবসময় ফাজলিন করবি না তোরা। কারের নিচে থাপ্পড় মারবো আমি উঠলে। সাজারা বলে ওঠে জাঙ্কুক। দুজনে চিপ্পা কেটে এক চোখ বন্ধ করে বলে, ওকে ওকে সরি ভাই। সুযোগ বুদ্ধি কেটে পড়ে ক্যামেরা হাতে নিয়ে ওরা। হাঁটু ভাঁজ করে বেডে বসে আছে তে। আসতে গিয়ে এটা তের বাড়ি, এটাই ওর আর জাঙ্কুকের ঘর। তা ভাবতে হৃদয় এক সুখানন্দ ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ ভাই বুকটা টিপটিপ করতে শুরু করে তের। এই মানুষটা সারা জীবন থাকবে তো, নাকি সে অন্যদের মতো তাকে একা চলে রেখে যাবে? নানান চিন্তা ভাবতে হতেই নিজের পাশে তার অস্তিত্ব বুঝতে পেরে মাথা তুলে তাকাইতে হুট করে জাঙ্কুকে দেখে প্রত্যেকের মতো চমকে ওঠে সে। জাঙ্কুকের ভেজা গায়ের উপর হাত থেকে বলে, শান্ত হও, এটা আমি। প্রত্যেকের মতো চমকে গেলে হবে? এবার থেকে সারা জীবন তো আমার সঙ্গে থাকতে হবে তোমাকে। শান্ত চাহনি দিয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। ও চেয়েছিল জাঙ্কুক যেন একান্তই তার হয়, কিন্তু এভাবে চায়নি সে। যেমন সদস্যদের চোখে লেগে থাকা পানিগুলো মুছে দেয়। আপনার কোলে মাথা রাখে কিছুক্ষণের জন্য বাচ্চার মতো করে আবদার করাইতে যেমন শীতের বেলা জবাব দেয়, প্রশ্ন কেন করছো যখন তোমার সামনে পুরো মানুষটাই তোমার? যেমন কথাগুলো তার হৃদয় গিয়ে আঘাত করে। না চাই তো হাজার কষ্টের সাথে হাসি ফুটে তুলে সে। এটা নিজের মাঝেও এই মানুষটা ওরই। আরো ভালো করে মাথা রাখে জাঙ্কুকের কোলেতে। প্রিয় মানুষটা এই সঙ্গে করছে, চোখ বন্ধ হয়ে আসে ওর। জানেন, শুনেছি প্রিয় মানুষের কোলে মাথা রাখলে কষ্টের ভার কমে যায়। জানেন, তোমার থেকে শুনেছি। মুখ ফসকে বলে ফেলে জাঙ্কুক ওকে ভুল ফুসকে মাথা সোজা করে তাকায়। এমন কোনো কথা বলেছে সে কখনো সেটা মনে পড়ছে না ওর। পড়বে বাকি করে তুই যেদিন কথাটি বলেছিল সেদিন সে ঘুমন্ত অবস্থায় ছিল। কবে বলেছি আপনাকে এই কথা? বলেছি একদিন। তবে আমাকে যে তুমি প্রিয় মানুষের তালিকায় রেখেছো ভাবতেই মনটা খুশি হয়ে আসছে। অনেক আগে রেখে দিয়েছিলাম, বলার সুযোগ হয়নি। লাউসকে জাঙ্কুকের কোলে মুখ গুজে মিটমিট করে বলতে, এই মুহূর্তটা সব থেকে বেশি উপভোগ করছে তে। এই মুহূর্তে কি এখানে থামিয়ে দেওয়া সম্ভব নয়? চট করে বলে ওঠে সে। লিজাকে কি বা কারা খুন করলো জাঙ্কুক? জানি না কে করেছে, তবে যে করেছে অবশ্যই একদিন তার প্রতিদান পাবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে জানো তো? এই রিভেঞ্জ তো নেচার নিয়ে নেবে। শেষ করে বেশ তীক্ষ্ণভাবে বলে ওঠে জাঙ্কুক। শোভানাকে একা করে দিয়ে চাই কেন বলুন তো জাঙ্কুক? প্রথম মা বাবা, তারপর মামা, এখন লিসা। এরা কেন আমার সঙ্গে এমন করলো বলতে পারেন? তের বলার প্রত্যেকটি শব্দে অভিমান স্পষ্ট। সেই অভিমান মানানোর জন্য বোধ হয় জাঙ্কুকই রয়েছে একমাত্র। রিভেঞ্জ শেষ পেলে জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তিনি নিজের হাত তার হাতে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি আর কাউকে হারাতে চাই না জাঙ্কুক, আর আপনারা তো কখনোই না। অন্যদের মধ্যে আপনি আমার সঙ্গে ছলনা করে যাবেন না তো বলুন? জাঙ্কুক সেন্টার পর তের হাতে হাত রাখে। আমার উপর শুধু একটুখানি বিশ্বাস রাখো, ছলনা করবো না। হারিয়ে যাও তো দূরের কথা। তে নিশ্চিন্ত হয়ে আসে। একসময় জাঙ্কুকের হাত জড়িয়ে ঘুমে ঢলে পড়ে সে। জাঙ্কুক নীল চোখ ছুঁড়ে সরাতে পারে না তার অর্ধাঙ্গিনীর থেকে। নীল রঙের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে আছে সে। মুখটা শুকিয়ে গেছে, তবে স্নিগ্ধতা মোটো কমেনি। এটা দেখার জন্য শেষ হবার নয়। যতই দেখবো দেখার তৃষ্ণা ততই পারবে। হালকা নিচু হয়ে দেখবো ভাই গভীর চুমে রেখে দেয় জাঙ্কুক। খুব সাবধানে তার গালের মুখেও ভালোবাসা পরশিকে দেয়। বাড়ি সে গিয়ে শুয়ে দেয় দেখে বেড থেকে নেমে এসে জানার পাশে দাঁড়ায় সে। টুলুবেলা হাত বইতে বইতে খুঁজতে থাকে নানান প্রশ্নের উত্তর। আজকের সকাল ঘটনা কেমন জানি রস হয়ে গেল। নিজের প্রশ্নকে নিজে নিজে আড়াতে শুরু করে জাঙ্কুক। লিসাকে কে মারলো? ওর কাছে যত আঘাত সেসব কোনো মানুষের হতে পারে না। 3টে নখের আঘাত ছিল। ভ্যাম্পায়ারগুলোর তো 4টে নখের আঘাত থাকা উচিত ছিল, কারণ ভ্যাম্পায়ারদের 5টা আঙুল থাকে মানুষের মতো। আঘাত করলে বৃদ্ধ আঙুল ছাড়া 4টা আঙুলের দাগি থাকবে। 3টে নখ তো শুধুমাত্র অলসতেরই থাকে। তাহলে আমি যা ভাবছি তা কি সঠিক?
জিমিনের থেকে সবটা শুনে এটা তো বোঝা চাইনি যে কারা বা কে হতে পারে। ও তো কোনো পৌঁছানোর আগেই এবার পালিয়েছিল, বাট সন্দেহ তীর তো অলসবদের দেখেই যাচ্ছে। সবটা ভেবে এলিমেল হয়ে যাচ্ছে জাঙ্কুকের। লিসাকে অলসবরা তেজু ভাবলো কেন? ওরা লিসার মাঝে কি এমন দেখলো যে তেজু ধরে নিল? চোখ বন্ধ করে নিল জাঙ্কুক, নিখুঁতভাবে ভাবতে লাগলো আগের সব ঘটনা। ওদের তিনজনের উপর কালো মন্ত্র করে ফু দিয়েছিল, যদিও সেদিন জিমি সবটা ম্যানেজ করে নিয়েছিল। তাহলে হসপিটাল ঘাটে গিয়ে থমকে চাই ও। মাই গড, সেদিন লিসার শোজ লেন্স পড়েছিল, আর আমার সাথে ওর বিয়েটাও তো ঠিক হয়েছে। বাই এনি চান্স এই বিয়ে করে অলসবের কাছে পৌঁছনি তো? তৎক্ষণাৎ জাঙ্কুক চোখ খুলে, ও নো, তার মানে জংশু কি শেষমেশ লিসার মতো নির্দোষ মেয়েকে খুন করলো? যদি তাই হয় তাহলে এর দাম ওকে দিতে হবে। অনেক বড় মূল্য চোখাতে বলছে প্রিন্স জংশু। সকালে আর আমার ঘুম থেকে 7-8 হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকে জাঙ্কুক। চোখ থেকে ঘুম নামক জিনিসটা এখনো পুরোপুরি যায়নি, সে কারণে তার খেয়ালে নিয়ে ওয়াশরুমে পানি পড়ার আওয়াজ আসছে। ওয়াশরুমেতে শাওয়ার নিচ্ছে, দরজার নক করেনি বলতে ভুল হতে পারেনি। দরজার নকটা অন্যরকম ছিল, যা সে আগে কখনো দেখেনি। জাঙ্কুক উঠতে দেরি হবে ভেবে নিজে নক না করে শাওয়ার নিচ্ছে। বেসিনের সামনে গিয়ে ব্রাশ হাতে নিয়ে পেস্ট ফুরিয়ে নিয়ে জাঙ্কুক যেই ব্রাশের মুখে দিতে যাবে তখনই তার চোখ যায় পাশেতে শাওয়ার নিচ্ছে। কাছের ভেতর সব স্পষ্ট হয়ে উঠেছে, শাড়িটা ওর গায়ে লেপটে গিয়েছে, চুলগুলো বারবার নাড়াচ্ছে সে। হাতে ব্রাশ পড়ে যায় জাঙ্কুকের, দুপা পিছুতে পিছলে পড়ে যায় পানির বাথটাবে। পানি থইতে শব্দে বেঁচে ফিরে তাকাইতে সঙ্গে থর মেরে যায় সে। কোবাল কুচে এক নাগারে তাকে থাকে জাঙ্কুক, বেশ লজ্জায় পড়ে যাইতে। হঠাৎ তের মনে হল জাঙ্কুকের কোথাও লেগেছে কিনা। সে তড়িৎ খুশ করে বেরিয়ে জিজ্ঞেস করে, জাঙ্কুক, আপনার বোধহয় খুলে গেছে তাই না? উঠে আসুন। এবার বিরক্ত হয়ে গেল, লোক বারবার হুমো বলে কি বলতে চাইছে। সে ভালো করে খেয়াল করে দেখে জাঙ্কুক বিমোহিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুকিয়ে গেল তের। জাঙ্কুক, আপনার ব্যথা লাগেনি? চমকে চোখ বন্ধ করে মাথা এপাশ ওপাশ ঝাঁকিয়ে শান্ত দৃষ্টি তাকিয়ে আচমকা বলে দেয়, হ্যাঁ লেগেছে তো, খুব লেগেছে, ঠিক এইখানে। সরাসরি নিজের ভিজে হাত বুকের বাঁ পাশে রেখে বলে জাঙ্কুক, লজ্জায় বিষুপ কাটিয়ে। জাঙ্কুক নিজেকে সামলে বলেছিলাম আই লাইক স্ট্রবেরি। সেদিন স্ট্রবেরি খেতে পারেনি, কারণ তাদের তখনও নিখেল অধিকার ছিল না। আজ অধিকার আছে, অধিকার থাকতে বঞ্চিত হবো কেন বলো? শ্বাস আটকে যাওয়ার অতিক্রম হয় তের, বাঁ পাশে কেউ ইচ্ছে মতো হাতুড়ি পিটে যাচ্ছে। জাঙ্কুক টিপতে দূরত্ব বিদায় নেয়, তের জন্য এবার শ্বাস নিতে সক্ষম হয়। লোকটার সঙ্গে শ্বাস নেওয়াই তাই হয়ে পড়েছিল। শাওয়ার নেওয়ার শেষে খাওয়া দাওয়া করে তারা দ্রুত একসঙ্গে বেরিয়ে পড়ে লিসার শেষ কাজ সম্পন্ন করতে। সব কাছে যেতে এক মনে কিছু একটা বিক্রি করছে। যার কাছে গিয়ে দাঁড়িয়ে জিমিন বলে, কি বলছিস কাকা? কিছু না জিমিন, ব্যাস ভাবছি। লিসা তেজু বলতে কাকে বোঝাতে চাইল, ওকে কে মারলো তাও তো স্পষ্ট নয় হয়তো। তবে একটা কথা জানিস তো, তেজু নামটা মনে হয় আমি আগেও কথা শুনেছি। নামটা যখন লিসা আমাকে বলেছিল, এক অদ্ভুত অনুভূতি এসে আমার মনের মাঝে আসতে পড়েছিল, কিন্তু ওই অদ্ভুত অনুভূতি কেন হলো তার উত্তর আমি এখনো বলতে পারিনি। সিমিন শুধু শোনে, উত্তরে কিছু বলে না। সিমিন, তুই আসলে কে? হঠাৎ এই কথা? কে তুই সিমিন? আমি ছোট থেকে যাকে দেখে এসেছি সে তুই নোস, তাহলে কি তুই? জিমিনকে দেখে আমার কখনোই মনে হয়নি যে ও মানুষ নয়। তবে হ্যাঁ, আমার জিমিনকে অদ্ভুত লাগতো ঠিকই। জিমিন কি বলে ভেবে পায় না, কারণ এখনো তো সব বলার সময় আসেনি। কি হলো জিমিন? তে সব জানতে পারি বোন আমার, জাস্ট সঠিক সময় রক্ষা। খাওয়ার সাথে বিছানায় বসে আছে। রাত অনেক হলো, তার তৃষ্ণা পাচ্ছে। বুঝতে পারছে এটা হয়তো রক্তের প্রতি তৃষ্ণা। চিন্তায় পড়ে যায় কে, এই তৃষ্ণা কি করে মেটাবে সে? এরই মাঝে বাইরে থেকে হাওড় বাগে এসে তার সামনে দেয় জাঙ্কুক। আবার চমকের সামনে তাকাতে জাঙ্কুক এগিয়ে দেয় তার কাছে গোলাপের ফুলগুলো। তে মুগ্ধ নয়নে দেখতে থাকে। সাধারণ টেবিলের মতো মোটেই না এগুলো, এক অদ্ভুত গোপন সৌন্দর্য রয়েছে এর মাঝে। আঙুল দিয়ে ছুঁতে জাঙ্কুক বলে, বলতে চেয়েছিলাম অনেক আগেই। অতক্ষণ আমাদের দেখা হলেও অনুভূতি ছিল বড়ই পরিচিত। এই পরিচিত অনুভূতি চিন্তিতে বুঝে ফেললাম আমি এক ভয়ানক রোগে আক্রান্ত। এই রোগে অবশ্যই হওয়া অসম্ভব, তবে রোগের একটি ওষুধ রয়েছে যেটা পৃথিবীতে এক পিস তৈরি হয়েছে। সে হচ্ছে শুধু এবং শুধুমাত্র তুমি।
সেদিন বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার একমাত্র চলবে না, সেদিন থেকে তোমাকে নিজের করতে পাগলের মতো ছুটে বেরিয়েছি। এখন বলো, তুমি আমার এই রোগের ঔষধ হয়ে থাকতে রাজি? জাঙ্কুর অদ্ভুত কথাগুলো শুনে তের মনে তোলা লাগে। হারিয়ে যাওয়ার ইচ্ছে হয় এক অজানা রাজ্যে এই মানুষটির সাথে। লজ্জা মিশ্র হাসি দিয়ে মাথা তুলিয়ে ফুলগুলো নিতে যাবে। জাঙ্কুক সরিয়ে নেয় ফুলগুলো। একটা একটা করে ফুল খুলে উপরের দিকে ছুটতে লাগে। সেটা বিছানায় গিয়ে পড়তে শুরু করে। সরু চোখে তাকাইতে জাঙ্কুক নিজের হাত তের হাতের প্রসঙ্গে আবদ্ধ করে নাকে নাক ঘষে বলে, ভয় নেই, গোলাপে কাটা নেই। এবারে নিজের কাল মিশিয়ে দেয় জাঙ্কুক। মুহূর্তটি উপভোগ করতেই তার মনে আসে সে একজন ভাইপার। তার ধারণা মতো চেরা জাঙ্কুক ছাড়ে না। কাঁপতে শুরু করে সে। তার সংস্পর্শে আসলে যদি জাঙ্কুকের ক্ষতি হয়, বুকে ধাক্কাতে সরিয়ে দিতে চায় জাঙ্কুককে। কিন্তু কাজের কাছে কিছু হয় না। জাঙ্কুক নিজের এত বছর অপেক্ষার ফল চায়, আর সেটা সে নিয়ে ছাড়বে। একজন তারা খুঁজে নেয় এক অন্যরকম ভালো লাগো। কাছাকাছি আসতে তারা দুটো আটটার মুহূর্তে। রাতে যখন কে জাঙ্কুকের গায়ের সঙ্গে লিপে ছিল, তখন কে ঘুমের মাঝে মনে হলো জাঙ্কুক উঠে কোথাও যাচ্ছে। ঘুমন চোখে তাকাই কে জাঙ্কুক সত্যি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। একটুখানি অবাক হইতে কিছুক্ষণ পর ওরকের প্রতি তৃষ্ণা বাড়ছে দেখে জাঙ্কুককে অনুসরণ করে বাইরে যাইতে থেকে আর একবার অবাক করে দিয়ে জাঙ্কুক বাড়ির বাইরে যায়। নিজের মনের সাথে যুদ্ধ করে কেউ পিছনে জাঙ্কুকের। জাঙ্কুক চোখে তো মনে হয় পেছনে কেউ আছে। তার পায়ে তার ফেরার শব্দ কানে আছে জাঙ্কুকের। চোলা থামিয়ে শুনতে থাকে পায়ের আওয়াজ। তবে তার থামার সঙ্গে পায়ের আওয়াজটাও থেমে যায়। দ্রুত পিছনে ফিরে তাকায় সে। কাউকে দেখতে না পেয়ে তীক্ষ্ণ চোখ আশপাশে তাকায় জাঙ্কুক। তার চোখের রং ক্রমশ সবুজ রং ধারণ করছে। চলচল করে তার চোখের মনে বড় বড় কোনো কোনো শ্বাস ফেলছে সে। কাল থেকে এক ফোঁটা রক্ত তার কড়াই পৌঁছায়নি। রক্ত পিপাসু জীবের জন্য এটা কতটা ক্ষতিকর সেটা একমাত্র তারাই জানে। আজ রাত রক্ত না পেয়ে আত্মা হয়ে পড়বে সে। সামনে ফিরে দ্রুত করে হাঁটতে শুরু করে জাঙ্কুক। আড়া থেকে বেরিয়ে এসে কোপারে ভাস ফেলে বলে, এত রাতে বাইরে কোথায় যাচ্ছেন উনি? আমার কেন মনে হচ্ছে উনি আমার থেকে কিছু একটা লুকাচ্ছেন। কথাগুলো বলতে দেখে লক্ষ্য করে যেমন বিদ্যুতের গতি চলছে। এই কালো অন্ধকার রাতে নিজের জড়সড় হয়ে জামের সাথে হাঁটতে শুরু করে দিয়ে অনেকটা পথ বেরোতে দেখে হয় সে জঙ্গল ঢুকে পড়েছে। একটা শুকনো ঢোক দিলে তাকাইতে জামুক এখানে হেঁটে চলেছে। কেউ নিজের জোড়া থামায় না। এক পর্যায়ে সে সবসময় কুয়োর কাছে এসে দাঁড়ায় জাঙ্কুক। নিজের চোখ মুখের ঘাম হচ্ছে আবার আশপাশটা লক্ষ্য করে। গাছের আড়ে লুকিয়ে চোখ বন্ধ করে আছে। তার চোখ আচমক হয়েছে এক বিকট চিৎকারে। তার শরীরে নিজের চোখটা জাঙ্কুকের দিকেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। জাঙ্কুকের বড় বড় নখ ফসা সরে দাগগুলো বেরিয়ে আসার উপক্রম, আর দুদিকে বড় বড় দাগ বেরিয়ে গেছে। তার সব রঙের কাপড়ে ধুয়ে যায় সামনে এরূপ দেখে। কাঁপতে কাঁপতে পিছিয়ে যায় সে। নিজের হাত জয় সিটিয়ে ধরে কম্পিত করে বলে, এই এই কি রূপ? আরে জাঙ্কুক সাধারণ মানুষ নন। এমন তো আমার হয়েছিল, ওটাও আমার মতো ভ্যাম্পায়ার। নিজের চোখ ছয় হাত বোলাইতে নিজের চোখ চোরাকে বিশ্বাস হচ্ছে না তার। আমার মনে হচ্ছে চোখটাকে ধোকা দিচ্ছে। জাঙ্কুক পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। রক্ত রক্ত চাই আমার, নয়তো আজকেই আমি শেষ। কিছুক্ষণ এদিকে ওদিকে উন্নতির মতো হারাতে করতে থাকে জাঙ্কুক। সে চাইলে রাস্তা থাকা যে কোনো মানুষের রক্ত মুহূর্তে চষে নিতে পারত, কিন্তু এটাতে ওর অধিকার নেই। কোনো সাধারণ মানুষের প্রাণ নিজের হাতে কেড়ে নিতে পারবে না সে। এটা ভারী অন্যায়। একসময় কুয়োর ভিতরে নেমে যায় সে। তাদেরকে বিস্ফোরিত নয় তাকাইতে তার বিস্ময় স্তর আকাশ চুমকে হয়ে দাঁড়ায়। তার পা অবশ্যই আসছে না চাইলে নিজেকে শক্ত করিতে। ও আজ এতটুকু বুঝেছে এই কোন নিচে এক আলাদা জগতের সাথে জাঙ্কুকের কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু জাঙ্কুকে এখনো ভুল বুঝে নিতে, কারণ জাঙ্কুকের মতো সেও নিজের আসল অস্তিত্ব না জানিয়ে জাঙ্কুকে বিয়েটা করেছে। মনে সাহস যুগে ওর কাছে আসিতে খুব সাহস করে চোখ খিচে নেমে পড়ে সে। তার ভরসা জাঙ্কুক যখন নামতে পেরেছে সেও পারবে। তাই হলো তিনি নিজেকে আবিষ্কার করার এক অন্য রাখছে। মাথার উপর সূর্য উঠেছে। আচ্ছা, প্রথম কাছে যখন এসেছিলাম তখন তো রাত ছিল, কিন্তু আমাদের ওখানে দিন ছিল। আর এখন এখানে দিন আর ওইখানে রাত, তাহলে কি এটা সত্যি এক অন্য জগৎ? হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠে তার স্বপ্নে আসা সেই মেয়েটি। মাথায় একটা অসহকার ব্যথা জেগে ওঠে। মাথার চোখ মুখ খিচে ধরে দাঁড়ায় সে। মাথা ব্যথা সইতে না পেরে বসে পড়ে গাছের নিচে। এবার ওই অচেনা মেয়েটার সঙ্গে জাঙ্কুকের কিছু কাছাকাছি দৃশ্য ফুটে উঠেছে। বা স্পষ্ট সুরে বলে ওঠে, জাঙ্কুক, প্রিন্সেস জীবন জাঙ্কুক। আজ থেকে প্রায় 39 বছর আগে এই ভ্যাম্পায়ার রাজ্যে গমন করতো। আশপাশে ছিল সুখ ও খুশির আমেজ। সবার মধ্যে সবসময় ছোট হাসি খুশি লেগে থাকতো। তাদের খুশির প্রধান কারণ ছিল তাদের কিং নাম চিনে সকল সিদ্ধান্ত। সব প্রজাকে কী করে ভালো রাখতে হয় উনি ভালো মতোই জানতেন। আর বড় ছিলেন ভ্যাম্পায়ার প্রিন্স জাঙ্কুক। বড় হয় মানুষের জগতে। শুধুমাত্র শিক্ষার জন্য সকল ছেলে মেয়েদের মানুষের জগতে বসবাস করানো শেখানো হতো। জাঙ্কুক সহ তার কাজিনেরও তার সঙ্গে মানুষের জগতে বড় হয়। যারা ছিল কিং নাম চিনে ছোট ভাই আর রোজের সন্তান। তাদের দুটো ছেলে ছিল,
অন্যদিকে তেজু ছিল একটা সাধারণ ভ্যাম্পায়ার। নিজের মা আর বোনের সঙ্গে বসবাস করতে সে রাজমহলের ঠিক বাইরে আলিশান ঘরে। তার কারণ হলো তেজুর বাবা একজন সেনাপতি ছিলেন, যিনি অলসেপের সঙ্গে যুদ্ধ করে মারা যান। তারপর থেকে তেজু আর তার মা বোনের দায়িত্ব নেন কিং কিমনামজুর নিচেই। তেজু সুন্দর ছিল এমনই, যা বর্ণনা করতে গেলে বোধহয় শেষ হবার নয়। এভাবেই চলছিল দিন। একদিন হুট করে প্রিন্স জাংকুক সহ তার বন্ধু বান্ধব আর তার ভাইয়েরা প্রবেশ করে ভ্যাম্পায়ার আছে। জাংকুকের মা ভ্যাম্পায়ার কুইন কিং সিন এবং তার বাবা ব্যস্ত হয়ে পড়ে ছেলেদের আগমনে। রাজ্যের প্রায় সবাই ছুটে আসে প্রিন্সকে দেখতে। সেদিন বিকেলে একা ঘোড়া নিয়ে বের হয় জাংকুক। এদিন পর নিজের রাজ্যে ফিরেছে আর আশপাশটা দেখবে না, তার কি কখনো হয়? হঠাৎ ঘোড়া এক জায়গায় এসে থামিয়ে দেয় জাংকুক। তার কানে আসে একটা হাসির আওয়াজ, যা তার মন মাতিয়ে ফেলছে। আবেশে চোখ বন্ধ হয়ে আসে তার, হৃদয় খেলে যায় উতল পাতাল ঢেউ। একটা মেয়ে খিল করে হাসছে। হুশে ফিরে এসে সোজা হয়ে দাঁড়ায় জাংকুক। মনে ভাবতে থাকে, কোথা থেকে আসছে হাসি আওয়াজ। আগে করে এগিয়ে আসে জাংকুক। সামনে তাকা থেকে মেয়েকে দেখতে পাইছে। হালকা গল্পের রঙের লম্বা ড্রেস পরে আসে সে। হালকা লাল রঙের মোড় মাতানো তার চুলের রং। জাংকুকের ভিতরে বাসানো যাবে সামনে থেকে মেয়েটাকে দেখতে। কে সে মেয়ে যে আমার মনে চুঙ্গা তুলতে চাইছে? একটা কাছে চলে আসে জাংকুক। মেয়েরা শরীর থেকে পায় এক মাতাল করা ঘ্রাণ। এটাতে জাংকুক মুহূর্তে আসক্ত হয়ে পড়ে। কাছে কাছে পানি দিতে ব্যস্ত তেজু। তার ডাগা ডগার আগে জলতে খুশি স্পষ্ট। ঠোঁট নাড়িয়ে গুনগুন করে গান গাইছে সে। কাছে পানি দিতে হঠাৎ পেছনকার গরম নিঃশ্বাস তেজু ঘাড়ে এসে লাগে। কাছে পানি দেওয়া থামিয়ে দেয় তেজু। এই প্রথম কারণ নিঃশ্বাস তার ব্লড করবে পর্যন্ত শিরণ জাগিয়ে দিচ্ছে। হুট করে পিছন মুড়ে ঘুরতে একজন পুরুষকে দেখে ভরকে যাকে। তাতে 2-4 জনের পিছুতেই লোকটা তার হাত ধরে হেঁচকা টান দেয়। তেজু কি সরাসরি জাংকুকের বুক লাগে। তেজুর অজান্তে খামছে জাংকুকের হাত। বড় নিঃশ্বাস নিয়ে তাকায় সে। দম বন্ধ হয়ে আসছে তার এই প্রথম কোনো পুরুষের স্পর্শে সে। জাংকুক হালকা নিচু হয়ে তেজুর কালে থুতনি রেখে বলে, সামলে, পিছনে তোমার পানি তো গাছ আছে, ওদের উপর পড়ে যাবে। কথাগুলো তেজুকে কাঁপিয়ে তোলে। চোখ পাকে তাকায় সে। এক ভয়ানক সুদর্শন পুরুষের ভাবে বন্ধ হয়ে পড়ছে তেজু। নীল চোখ ছোড়ার ভয়ানক চাহনি, কপালে আটকে আছে একটা মুকুট, ঠোঁটের কোণে পাগল করে হাসি, আর নাকের ডগায় ছোট্ট তিল। তেজু ছিটকে তুলে সরে আসে জাংকুকের দিকে। কে আপনি? হ্যাঁ, পানগুলো ছিল আমার পায়ে ঢুকছেন কেন? জাংকুক গাছপালা খুবই বেশ ভাব নিয়ে বলে, ওহ, এটা তোমার বাগান? আগে তো দেখিনি। আর ভ্যাম্পায়ার আছে, স্ট্রবেরির গাছও আছে, দেখিনি তো। তেজু কপাল কুচকে তাকায়। স্ট্রবেরির নামটা আগে কখনো শুনিনি সে। ভ্যাম্পায়ার আছে, স্ট্রবেরি নামক কোনো ফল নেই। স্ট্রবেরি? এটাও আর কি? জাংকুক আরেকটা ঝুঁকে পড়ে তেজুর ওপর। তেজুর কোমর গায়ের ছোড়া আঙ্গুল দিয়ে স্পর্শ করে সেতু গলায় বলে, এটা একটা লাল ফল, যা মানুষের যত পাওয়া যায়। এই ফলের রংটা আমি তোমার মাঝেও দেখতে পাচ্ছি, তাই ভাবলাম তোমার স্ট্রবেরি গাছ। চুপ বড় বড় তাকায় তেজু। লোকটা কি বলছে? নিজের গালে হাত দিয়ে আর দুই ধাপ সরে কি বলে, কি আপনি বলুন তো, অচেনা মেয়ের গায়ে স্পর্শ করছেন কেন? আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। আমাকে চেনো না তুমি? না, চিনি না। ওহ, সবুর ঘোরো, খুব তাড়াতাড়ি চিনে যাবে। তেজু মুখ বাঁকায়। লোকটা বড়ই অদ্ভুত। জাংকুক তেজুর মুখ বাঁকানোটাও মুগ্ধ নয় দেখতে থাকে। মেয়েটা নেওয়া সমস্ত পদক্ষেপই সুন্দর। মারা ছাটিয়ে ওঠে সে। তার এমনটা কেন হচ্ছে? মানুষের জগতে সে শিখেছে একজনের তখনই অন্যের প্রতিটা পদক্ষেপ ভালো লাগে যখন সে ওই ব্যক্তির প্রেমে পড়ে যায়। তবে কি? তার ধ্যান ভাঙে পায়ের শব্দে। সামনে যে থেকে মেয়েটা ছুটে যাচ্ছে। পরকাল জাংকুক তাকে মেয়েটা আবার তাদেরকে ছুটে আসছে। পুরকুচকা তাকায় জাংকুক। তেজু ঝড়ের বই দিয়ে সে জাংকুককে ধাক্কা দিতে সে তেজুর সাথে পড়ে যায় ফুলের বিছানা ঘাসের উপর। জাংকুক চোখ বড় করে দুষ্টু হেসে বলে, প্রথমে তো আমি তোমাকে সোয়াই বেশ কথা শুনে দিলে, এখন নিজেই ছুটে এসে পড়েছি আমার গায়ের ওপর। আমার কাছে আসার প্ল্যানিং চলছে। তেজু বিরক্ত হয়ে তাকায়। তৎক্ষণাৎ তাদের থেকে দূরে কি একটা তীর পড়ে। তেজু সেটা দিয়ে বলে, আপনাকে আক্রমণ করার চেষ্টা করেছিল কেউ। এটা দেখতে পেয়ে ছুটে এসেছি, বুঝেছেন? এর বেশি কিচ্ছু না, বেশি বেশি সবসময়। আমার মনে হয় শয়তান অলসের কাজ এসব। সাবধানে থাকুন, ওকে বাই। তেজু উঠে দাঁড়ায়, চলে যেতে থাকে ওখান থেকে। জাংকুক পেছন থেকে মনোযোগ সরাতে দেখতে থাকে। অবশ্যই কিনা তাকেও প্রেমের সবার পর হাঁপাডুবো খেতে হচ্ছে সাঁতার না জেনেও। তেজু ভিতরে রুতে বলে, লোকটাকে কখনো দেখিনি ঠিকই, তবে না চাইতো না কিনে ভাবতে ইচ্ছে হচ্ছে। ভাবতে ভালো লাগছে, ইচ্ছে করছে শুধু ওনাকে নিয়েই ভাবি। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে এলাম, সে কারণে কেমন লাগছে, নাকি অন্য কোনো কারণ আছে? তেজু খাবার খেয়ে নিয়ে টেবিলে রাখা আছে। তারপর রাজমহলে আয়। হঠাৎ রাজমহলে কেন মা? জানিস না? অবশ্যই তুই জানবি বাকি করে। আজ প্রিন্স এসেছে, অনেক দিন পর আছে। কুইন কিমসিউকজিন আমাদের ডেকে পাঠিয়েছে, তাই আমরা যাচ্ছি, তুই আয়। রক্তপান করার পর তার গায়ের রং যেন আরো চকচক করছে। এটাই হয়তো ভ্যাম্পায়ারদের সৌন্দর্যের রহস্য। প্রতিটা ভ্যাম্পায়ার দেখতে সুন্দর হলেও তেজুর মাঝে রয়েছে অন্যরকম এক মাধুর্য, যা অন্য কারো মাঝে নেই। রয়েছে মুগ্ধ করার মতো ক্ষমতা। তার অস্বাভাবিক বরাবর শক্তি একবার কারো দিকে তাকালে সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে পড়তে পারে যে কেউ।
রাজমহলে সবাইকে নানা রকম কাজকর্ম করার পরামর্শ দিতে তেজু। তার কাজটা এটা। কুইন কিম সিনে খুব ভালো লাগে তেজুকে। এত মিষ্টি একটা মেয়ে ভালো না লেগে উপায় আছে? ফুলের পাপড়ি দিয়ে ভরা একটা বড় বাড়ি হাতে নিয়ে সিঁড়িতে উঠে থাকে তেজু। নিচের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎ করে কাছাকাছি এসে দাঁড়ায় এক জোড়া পা। পুরুষের পা বলে মনে হচ্ছে। বেশ আগ্রহে মুখ তুলে তাকাইছে। অবাক হয়েছে বলে, আপনি? চমকে পড়েছে তার হাত থেকে ফুলের পাপড়ি দিয়ে ভরা বাটিটা। আর সেখানে এক জায়গায় মোটে হজম হচ্ছে না তেজুর। তেজুকে দেখে জানবো বেশ অবাক বটে, তবে তা প্রকাশ করে না। পাকা হাসি টেনে পা সিঁড়ির সাথে লাগিয়ে দিয়ে স্টাইলের সাথে দাঁড়ায় জাঙ্কুক। হ্যাঁ আমি, এখানে তো আমারই থাকার কথা। আর কে থাকবে? তিনি কিছুটা রাখলে তাকিয়ে বসে পড়ে। বিড়বিড় করে বলে, শুধু শুধু লোকটার জন্য এত কষ্ট করে নেওয়া ফুলের পাপড়িগুলো পড়ে গেল। যত সব কথাগুলো স্পষ্টভাবে শুনতে পায় জাঙ্কুক। সে এসে নিচে হয়ে বসে পড়ে। নিচে পড়ে থাকা পাপড়িগুলো হাতে মুঠে তুলে উপরে ছুঁয়ে দেয়। আর শব্দ করে হেসে ওঠে। সেসব ফুলের পাপড়ি এসে পড়ে তেজের উপর। মাথার চুলে গোলায় আর চোখের কাছে আটকে যায় পাপড়ি। তখন কমার হাতে দাঁড়ায় তেজু। হাই অদ্ভুত লোক তো আপনি, এসব কি করে? জাঙ্গু এগিয়ে আসে। তেজু পিছিয়ে যায়। এবং অনেকটা এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে তেজুর চোখ থেকে পাপড়ি তুলে সেটা দেখায় তেজুকে। বড় নিঃশ্বাস ছাড়ে তেজু। তখন আগমন ঘটে কুইন কিম সিনের। তেজুকে দেখে সুন্দর করে হেসে বলে, আরে তেজু, কখন এলে? আমার সঙ্গে দেখা তো হলো না। জাঙ্গু দিয়ে তাকিয়ে, জাঙ্কুক তুই এখানে কি করছিস? ইনি প্রিন্স জিও জাঙ্কুক? তেজুর কথা সায়দাই কুইন কিম সিন সমস্যা জিব্বা কেটে তাকা তেজু। প্রিন্সকে কত কিছু না বলে দিয়েছে। সে মনে মনে ভাবে, এখন এখান থেকে একটু পড়াই ভালো। তাড়াহুড়ো করে হাতে বাড়ি তুলে নিয়ে বলে, রানীমা আমি একটু আসছি, কাজ আছে, আসছি। দ্রুত গতিতে চোরের মতো কেটে পড়ে তেজু। জাঙ্কুক বেশ মজা পায় তা দেখে। মায়ের দিকে থেকে এসে প্রশ্ন করে, মেয়েটা কে মা? সেনাপতি ছোট মেয়ে তেজু। ভারী সুন্দর না? রূপনগরী রাজকন্যা। এই আপুই, প্রিন্স আমাকে কেমন মনে হয় তোর? ভালো না খারাপ? কেন, তোকে তো মনে হলো বেশ ভালো মানুষ। হয়তো, তবে কি জানিস, উনি সত্যি রাজপুত্রের মতো। স্যাম্পিক করে এসে দেয়। একসময় এক অদ্ভুত সুর কানে ভেসে আসে তেজুর। তার মনে জলোচ্ছ্বাস বয়ে যায়। কান পেতে শুনতে থাকে সেই সুর। মন আরো শুনতে চাইছে। কোত্থেকে আসছে এই মন মাতানো সুর? আপুই, কিছু শুনতে পাচ্ছিস? কি শুনতে পাবো? কান পেতে শোন না ভালো করে। হুট করতে যে তাদের একতলা সাইড থেকে রাজমহলের বড় সাইড থেকে যেতে থাকে। এই তেজু, কোথায় যাস? সিনের কোথায় যেন তেজুর কান অব্দি পড়ছিল না। দূর থেকে লক্ষ্য করে একজন পুরুষের অপরাধ তাদের একদম কিনারায় কিছু একটা বাজাচ্ছে। সাদা আসতে জাঙ্কুকের ভাইরানের সুর তোলা আবার আবদ্ধ করে ফেলে তেজুকে। জাঙ্কুক আর অস্তিত্ব অনুভব করে গভীরভাবে। এই যেন এক অসম্পূর্ণ অনুভূতি, যেখানে মানুষ হারাতে চাই বারবার। শুধু মানুষ নয়, তার মতো ভ্যাম্পায়ারও। আবার হতে পারে পৃথিবীর প্রত্যেকটা জীবও। ফায়ান বাজানো থামিয়ে পেছনে ঘুরে তাকায় জাঙ্কুক। মায়াময় এক কন্যাকে দেখে হৃৎপিণ্ড চলতে শুরু করে দ্রুত গতিতে। হৃৎপিণ্ড কি বেরিয়ে আসতেছে? তাই কোনোভাবে থামাতে পারছে না জাঙ্কুক। তেজু আস্তে আস্তে তার সামনাসামনি এসে দাঁড়ায়। জাঙ্কুকের হাতে যন্ত্রটা দেখে নেয় সে। জিনিসটা কি জানে না তেজু। সে মন্ত্রমুগ্ধ হয়ে বলে, হারলাম কেন? তোমার জন্য। আমি থামিয়েছি? হয়তো আমার পুরো জীবনটাই থমকে দিয়েছ। তোমাকে ছাড়া ছিল এই থমকে যাওয়া জীবন চলা শুরু করবে না। না চাইতে পুলকিত হয়ে তাকায় তেজু। যেন শেষ কথাগুলো তার কানে বারবার বাজছে। একটা বড় নিঃশ্বাস নিয়ে সে জাঙ্গুকের কাছে আবদার করে, আবার বাজান না ওটা, আমি শুনতে চাই। এসো, তুমি বাজাও ভাইলেন। আমি? কিন্তু আমি তো পারি না, ওই যন্ত্র কখনো দেখিনি। জাঙ্গুক মুচকে হাসে। তাদের আলোতে চকচক করে উঠে তার দাঁতগুলো। তুই তো বেঁকে এসে তেজুর হাতে ভাইয়ান ধুয়ে দিয়ে বলে, আমি শেখাচ্ছি। তেজু হা করে তাকায়। জাঙ্গুর পেছনে গিয়ে দাঁড়িয়ে তেজুর হাতের উপর হাত রাখে। একটু একটু করে মনোমুগ্ধ করার সুর ভেসে ওঠে ভাইয়ার থেকে। চোখ বন্ধ করে তেজু, মুখে এক অদ্ভুত সুন্দর হাসি। ঠান্ডা শিশিরে বাতাসে এলোমেলো হয়ে যায় তেজুর লাল রেশমি চুল। জাঙ্গুর চোখে মুখে পড়ে সে চুলগুলো। নাকি চুলের প্রাণ আসতেই মাথা লাগে নিচেকে। তেজুর কানে কাছে মুখে ফিসফিস করে বলে, এই চুলে জাঙ্কুককে অনুভব করতে শিখো তেজু। সেন তেজ অনুভব করেছিল জাঙ্কুককে। প্রথমবারের মতো কাছে হয়েছিল দুজন। হয়েছিল পাওয়ানো কাছে পাবার আশার কাছে থাকে সেখান থেকেই। ভালোবাসার প্রথম অধ্যায় শুরু হয় সেখান থেকেই। সকালে অতি বিরক্ত হয়ে মায়ের কথা রাখতে শুনে শুনে এসে বসে জাঙ্কুক। সে গতকাল রাতেই বুঝতে পেরেছে তার পুরো মনটা দখল করে বসে আছে তেজু।
চুকমুক চড়িয়ে বসে থাকে সিংহাসনে। একটা পর একটা মেয়ে আসতে যাচ্ছে, সাঙ্গ তাতে কোনো হিলদোল নেই। কিম কিম সিউক চিন্তিত হয়ে পড়ে। উনি যা তার সঙ্গে ছেলে বিয়ে দিতে পারছেন না, তার কারণটা অনেক বিশেষ। সাঙ্গ ঘর করা ছিল এই ভ্যাম্পায়ার সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার, কিন্তু শয়তানের অশক্তির চক্রান্তে উনি শক্তিশালী ভ্যাম্পায়ার জন্ম দিতে পারেননি। তবে জংসুকের ঢাল হিসেবে এমন একজন মেয়েকে লাগবে, সে সবসময় বিপদে আপদে দুজনের পাশে থাকবে, একে অপরকে রক্ষা করবে। এমন মেয়ে কোথায় পাবে উনি? একসময় সাঙ্গ বিরক্ত হয়ে বলে ওঠে, আহ মা, আমি বিরক্ত হয়ে পড়ছি, এসব আর নিতে পারছি না, এটাকে যেতে বলো জলদি। তাহলে তোর পছন্দ কি জাঙ্কুক? কাদের ভাই বলেন কিম কিম নামচুন। জাঙ্কুকের নজর তখনই পড়ে হালকা হলুদে মোড়ানো তেজুকে। তাকে ঠিক হলুদিয়া পাখির মতো লাগছে। নিজের অজানা আঙুল তুলে ইশারা করে তেজুর দিকে। সুভা হতভম্ব হয়ে পড়ে, হইচই পড়ে যায়। তেজু নিজের চরম বিস্ময় পর্যায়ে চলে যায়। প্রথমে কিম কিম নামচুন এবং কুইন কিম সিউক চিন হতভম্ব হলে নিজেকে সামলে নেয়। অনেক আলোচনা করে শেষমেশ জাঙ্কুকের পছন্দ এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়। তেজুর সঙ্গে জাঙ্কুকের বিয়ে ঠিক হয়। তেজু প্রথমে মত না দিলেও যখন তার মা বোন বিয়েতে মত দেয় তখন সে আর না করতে পারে না। বিয়ে ঠিক হয় 2 মাস পর। রাজ্যের সবখানে খুশি ঢল নামে। তেজুতে কেটে যায় 1 মাস। তাদের ভালোবাসা বড় হতে থাকে, টান বাড়তে থাকে। একেবারে ভালোবাসা চলে। 1 মাস পর হুট করে ওয়ালসেপার হামলা করে ভ্যাম্পায়ার আছে। সেদিন মারা যায় ওয়ালসেপার লুসিফারের হাতে কুইন কিম চুপছেন, শক্তির নামচুনের ভাই আর তার 2 সন্তান। চোখে ছায়া নেমে আসে ভ্যাম্পায়ার আছে, অশান্ত হয়ে পড়ে জাঙ্কুক। কিম কিম নামচুন বারণ করা সত্ত্বেও জাঙ্কুক হামলা করতে যায় ওই শয়তান ওয়ালসেপার আছে। ওর ধারণার বাইরে ছিল সেই রাজ্যে কত কালো ছায়া ছড়িয়ে রয়েছে। সেই রাজ্যে খেলে যে কোনো মাঝে শয়তান ঢুকে পড়তে পারে। বলো তাই প্রিন্স জংসুক বন্দি করে ফেলে জাঙ্কুককে। সে খবর পেয়ে আরো ভরকে যায় কিম কিম নামচুন। এই জায়গা থেকে এখন কে বের করে নিয়ে আসবে তার ছেলেকে? সবাইকে অবাক করে দিয়ে তেজু নিজে প্রস্তাব দেয়, জাঙ্কুককে উদ্ধার করবে সে। মহারাজ, আমি নিজে প্রিন্স জাঙ্কুককে ফিরিয়ে আনতে চাই, আমাকে অনুমতি দিন। কিম কিম নামচুন অবাক হয়ে বলে, তুমি তুমি করতে পারবে? অত্যন্ত ভয়ানক জায়গা সেটা, তুমি পারবে না মা? আমি পারবো। উনি আমার ভবিষ্যৎ স্বামী, আমাকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি যাবো সেখানে। কি বলছিস বোন? একেবারে করতে চাস না প্লিজ? আপুই, আমার কিচ্ছু হবে না। যদি ল্যান্সে দেবীকে যেতে রাজি হয়নি তবুও তেজু ওখানে যায়। অথবা রাজমহলের বাইরে কালো রঙকে কাছের পেছনে লুকিয়ে আছে তেজু। এই অবস্থা পাড়াদের সবকিছু ভয়ানক। কোথাও কোনো সুন্দর পরিবেশ নেই, গাছপালা লতাপাতা দিয়ে ভর্তি। গাছপালার রঙের সবুজ তাও নেই এখানে। এটা কালো আসছো, কালো রাজ্যের সবটা কালো এবং অশুভ হয়ে থাকে, এটাই স্বাভাবিক। অবশ্য কি কিম নামচুন আসতে চাইলেও বাধাতে তেজু। সে কিংকে বুঝিয়ে বলেছে, আর মাঝে যদি একবার সাধারণ সত্তা প্রবেশ করে তাহলে রাজ্যের ক্ষতি হবে, আর সৈন্য নিয়ে গেলেও এতে কাজের ব্যাঘাত ঘটবে। এই জায়গাটি কালো জাদুতে ভরা। সেই কারণে এতদিন কোনো ভ্যাম্পায়ার সাহস করে এখানে এসে যুদ্ধ করার সাহস পায়নি এদের নিশ্চিত করে দেওয়ার। কয়েকটা দূরে থাকা একজন অশোকের দিকে মাথায় পড়তে আসে ওর। শব্দ করতে থাকে সে। অশোকটির কানে শব্দ আসে, গাছের কাছে ছুটে আসে সে। সংশয় কৌশল নিজের আসল রূপ বের করে হামলা করে তেজু সেখানেই মেরে ফেলে অশোকটিকে। পরে নিয়ে অশোকের পোশাক তার পোশাকের উপরে। তারপর নিরাপদে ঢুকে যায় রাজমহলে। রাজমহলে ঢুকতে গা শিলটি ওর। এটা রাজমহল নাকি মৃত্যুর মহল? আশপাশে শুধু কঙ্কাল আর ভয়ানক দৃশ্য। উকিল চুড়ে জাঙ্কুককে বন্দি করে রাখা ঘরটাতে খুঁজে বের করে সে। নিজের শক্তিতে মেরে ফেলে সে ঘরের সামনে পাহারা দিয়ে অশোকদের ভেঙে ফেলে দরজা। তার সামনে ভেসে উঠে দেওয়ালে ঠেসে লাগিয়ে চোখ বন্ধ করে থাকা জাঙ্কুক। হাতে পায়ে ছিল বাধা, চোখে করে দিয়েছে ওর। কয়েকদিন পর মানুষটাকে প্রাণ ভয় দেখতে পাচ্ছে সে। অথচ জাঙ্কুককে যে কতকাল ধরে পাওয়া যাচ্ছিল না, মাত্র 1 দিন হয়েছে সে তেজুর চোখের আড়াল হয়েছে। আর এর মধ্যেই তেজুর ভালোবাসার মনের চোখের আড়াল হলে বোধহয় এমনই হয়। তেজু এক প্রকার অস্ত হয়ে গিয়ে জাঙ্গুর পাশে বসে পড়ে। জাঙ্গুকে আলতো করে ধরে বলে, প্লিজ চোখ খুলো, দেখো দেখো আমি এসেছি। তোমার তেজু ভালো চোখে দেখা জাঙ্কুক। তার চোখে ভয়ানক লাল হয়ে রয়েছে। তার নীল রঙের মনোমুগ্ধকর চোখের মনে কোনো হদিস নেই। মুহূর্তের জন্য ঘটে যায় তেজু। জাঙ্কুকের চোখ আস্তে আস্তে শক্ত হতে থাকে, যেন সে রাখছে। অসম্ভব রাগ ঘিরে ধরেছে তাকে। তেজুকে ধাক্কা দিয়ে বসে সে। তেজ ছিটকে পড়ে যায়, চরচর নড়ে থাকা জাঙ্কুকের দিকে। তার সঙ্গে এটা কি করছে জাঙ্কুক? অস্পষ্ট সুরে বলে ওঠে, প্রিন্স। কে প্রিন্স? কিসের প্রিন্স? কে আমি? কে তুমি? মুখটা রাস্তাই তো হা হয়ে যায় তেজুর। তখনই তার মনে পড়ে এই রাজ্যের কথা। এখানে শয়তানের উপাসনা করা হয়, নিশ্চয়ই এটা তারই প্রভাব। কিছু না ভেবেই তেজু দৌড়ে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের শরীরে বিদ্যুৎ বয়ে যায়। ধীরে ধীরে তার চোখ জোড়া শীতল হয়ে আসে। লাল থেকে নীলবর্ণে পরিণত হয় তার চোখ জোড়া। তেজু, তুমি এখানে কেন এসেছো? তোমার অনেক বড় ক্ষতি হতে পারে, তাকে তুমি জানো? ইউ হ্যাভ এনি আইডিয়া? তেজু কোনো ভাবান্তর হয় না। সে ব্যস্ত হয়ে জাঙ্কুকের হাতে থাকা শিকড় খুলতে। নিজের সর্বাঙ্গ শক্তি লাগিয়ে ব্যর্থ হয় সে।
এই মাঝে একটা ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসে তার কানে। চাবি এখানে। কেন শুধু শুধু নিজের নরম তুলতুলে হাতকে কষ্ট দিচ্ছ বলো তো? থেমে যায় তেজুর হাত ছোড়া। ভয় এবং রাগ দুটোর সংমিশ্রণে দৃষ্টিতে তাকায় তেজু। একটা সুন্দর কারণে পুরুষকে দেখতে পায় সে। সুন্দর হলেও তাকে দেখে মোটো সুন্দর মনে হচ্ছে না। সাহু তাকে দাঁত চেপে বলে, এভাবে বেঁধে রেখেছিস কেন? একবার ছেড়ে দিয়ে দেখ, তোর এক কি আমার এক ঠিক। কাকুর মতো আমাকে বেঁধে রেখেছিস যাতে আমি হামলা না করতে পারি। শালার কি কোথাকার। ওয়েলসা প্রিন্স জংশুকে বেশ রাগ হয়। ফুসফুস করতে করতে এগিয়ে আসতে থাকে সে। তেজ উঠে দাঁড়ায়। নিজের দুই হাত পাড়ে জোরে ধাক্কা দেয় জংশুককে। তার শক্তিতে দূরে গিয়ে ছিটকে পড়ে জংশুক। ফেলফেল করে দাঁড়ায় সে। এই সাধারণ ভ্যাম্পায়ারের এত শক্তি যে তার মতো শক্তিশালী অস্ত্রকে ছুঁড়ে ফেলে দিল, ভাবতে হতবাক হয়ে যাচ্ছে সে। তুই নিজেকে সামনে উঠে পড়ল। এই সিগুলের চাপে আমি সাতশোতে তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা শর্ত মানো। কিসের শর্ত? খুব সহজ শর্ত। আমার কাছে নিজেকে সঁপে দাও। আসলে কি বলো তো, তোমার রূপ প্রথম দেখাতেই পাগল হয়ে গিয়েছে। বিশ্বাস করো, তোমার কাছে চাইছে মন। তুমি চাইলে বিয়েও করতে পারি। ঘৃণের চোখ মুখ চলে আসে তেজুর। জানুক রাগে চরমের সময় বসে যায়। তার সামনে তার প্রিয়সী কিভাবে নোংরা প্রস্তাব, এরা সে মানতে পারে না। কে মানতে পারবে বলতো? সে উঠে দৌড়ে আসতে নেয়, তবে সেগুলোর কারণে পারে না। অন্যদের মতো চিৎকার করতে থাকে সে। তুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অনুগুলো বলে, উনি এমন করছেন কেন? এমন তো ছিলেন না। রাগ হবে স্বাভাবিক, কিন্তু এত অসভ্য রাগ কি করে হতে পারে? এই যে সুন্দরী, আমার কাছে এত ভাবার সময় নেই। তুমি রাজি তো? আপনার থেকে চাবি নিতে নিজেকে সঁপে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার, বুঝেছেন? আপনার মতো শয়তানের মুখে আমি থুতু দিই, থুতু। আমি নিজেকে একজনের কাছে সমর্পণ করতে চাই, সেটা হচ্ছে একমাত্র প্রিন্স জিয়ন জাংকুক। কথাগুলো বলে এগিয়ে এসে ঝড়ের গতিতে চাবি কেড়ে নেয় তেজু। কিছু বুঝে ওঠার আগে চাবিটা তেজুর হাতে চলে আসে। সে জাংকুকের কাছে যেতে নিলে হাত ধরে বসে জংশু। আমার চোখের দিকে তাকাও সুতরে। তেজু তার চোখের দিকে তাকায়। জংশু নিজের চোখ লাল করে সমৃদ্ধ করার চেষ্টা করে তেজুকে, তো সব বিফলে যায়। তেজু নিজের চোখ সবুজ রং পরিণত করতেই জাংশুর চোখ জ্বলে ওঠে। জংশু ছেড়ে দেয় তেজুর হাত। ও ভেবে পায় না এই মেয়ের মাঝে কি এমন শক্তি রয়েছে সাউর কালো চোখকে বিফল করে দিল। তেজু দ্রুততার সঙ্গে চোখটা খুলে দেয়। জাং নিজের রূপ ধারণ করে আক্রমণ করতে নেয়, তবে তেজু বাধা দেয়। জাঙ্গুকের অবস্থা ঠিক নেই। সেদিন চলে আসে জাঙ্গুককে নিয়ে ভ্যাম্পায়ার আছে রাজা হইচই নামে। প্রিন্স ফেরত এসেছে, সুস্থ হবে, এটা কি কম বড় কথা? কিন্তু জাঙ্গুক হুটহাট করে রেখে যাওয়াটা তেজুকে বেশ ভাবায়। এমন তো সে ছিল না, তবে কি হলো? কিন্তু মঞ্জুরির সাথে বিষয়টা আলোচনা করার পর জাঙ্গুককে নিয়ে যাওয়া হয় রাজ্যের সব থেকে জ্ঞানী এবং বয়স্ক ব্যক্তির কাছে। তার কাছে সবকিছুর জ্ঞান রয়েছে, অন্যত্ব বেশি। হালকা জাঙ্গুককে দেখে ওই ব্যক্তি বলে ওঠেন, প্রিন্স জাঙ্গুকের মাঝে স্বাধীনতা প্রবেশ করেছে, তাই আমাদের মধ্যে ধৈর্যশীল জীবের মতো আচরণ করতে পারছে না সে। এমনকি নিজের বেশ খানিকটা শক্তি হারিয়ে এসেছে সে, এবং চলতে থাকলে ওর মাঝে ভালো সত্তা হারিয়ে ফেলবে। চিন্তার ভাঁজ করে কিম লঞ্চনের কোপালে বিধিব্যস্ত হয়ে বলল, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনি জানেন? যদি জেনে থাকেন তবে বলুন। বয়স্ক ব্যক্তিটি অনেক ভাবনা করেন। হুট করে তেজকে দেখে প্রশ্ন ছুড়ে বসেন, তুমি তো সে রাজ্যে গিয়েছিলে, তোমার দেখে মনে হচ্ছে না যে তোমার মাঝে সাথে সাথে প্রবেশ করেছে বলে। এটা কি করে সম্ভব? তা আমি জানি না, তবু জানি আমার উচিত ছিল প্রিন্সকে সেখান থেকে নিয়ে আসা, এবং আমি তাই করেছি। কিন্তু আমি জানি তোমার মাঝে কেন বাজে সত্তা জায়গা পায়নি। তুমি অনন্য ভ্যাম্পায়ার। মানে কি বলছেন? যা বলছি এখন ঠিক বলছি। যে শক্তি প্রিন্স জাঙ্কুকের পাওয়ার কথা ছিল সেই শক্তি দিয়েছে তেজু। জাঙ্কুক শক্তি না পেলে অন্য কারোর মাঝে সেই শক্তি প্রবেশ করবে সেটা নিশ্চয়ই তোমার জানা। কিম লঞ্চন মাথা নাড়িয়ে তাকান। তেজুর মাঝে সেই শক্তি রয়েছে নিঃসন্দেহে, যে শক্তি কোনো অলসেপের কাগজে ধ্বংস করতে পারে। তাছাড়াও কোনো অলসেপ যদি তোমার উপর কালো জাদু করার চেষ্টা করে, তবে সেই কালো জাদুর শক্তি হারিয়ে বসবে কিছুক্ষণের জন্য। এটাই তোমার বিশেষত্ব। তোমার মাঝে পুরোপুরি শক্তি থাকা পর্যন্ত অশুভ কোনো জাতি তোমার কোনো ধ্বংস করতে পারবে না। তুমি অনন্য ভ্যাম্পায়ার, পুরো ব্রহ্মাণ্ডের সবচাইতে শক্তিধর ভ্যাম্পায়ার তুমি। মহাশক্তির অধিকারিণী তুমি তেজু। বয়স্ক ব্যক্তিকে গর্ব করে বলতে থাকেন কথাগুলো। সেসব শুনে নিজের দিকে তাকায় তেজু। সবশেষে সে জানতে পারে জাঙ্কুককে নিজের অর্ধেক শক্তি দান করলে তবেই জাঙ্কুক আগের মতো হয়ে উঠতে পারে। তার পুরোপুরি আগের মতো হয়ে উঠতে গেলে তাদের বিয়ে হতে হবে। বিয়ে নামক পবিত্র বন্ধনই কাটতে পারে এই কালো জাদুর শয়তান সত্তা। তেজু কিছু না ভেবে এক কথায় রাজি হয়ে যায় নিজের অর্ধেক শক্তি দান করে দিতে।
সবাই তাকে বারবার ভাবতে বলে এই বিষয় নিয়ে, সে ভাবে না। সে এটাও জানে শক্তি দেওয়ার পর পরিপূর্ণ শক্তি আবার সে তখনই পাবে যখন মহাপূর্ণিমা আসবে, যার আলোতে তার শক্তি পরিপূর্ণ হবে। তবে দিনে সাধারণ ভ্যাম্পায়ারের মতো তাকে বাঁচতে হবে। তবুও সে জাঙ্কুকের জন্য রাজি হয়, জাঙ্কুককে শক্তি দান করে। আগে থেকে অনেকটা স্বাভাবিক হয় সে। তবে তেজুর এই শক্তি কমে যায় সুযোগ নেয় অলস্য রাজ্যের কিং লুসিফার এবং প্রিন্স জংশুক। আমাকে অবজ্ঞা করার হিসাব তেজুর নামক মেয়েটিকে চুকাতে হবে ড্যাড। আমি শয়তান, আমাকে কি করে মানা করতে পারে বাবা? চিলে বলে ওঠে জংশুক। তো কি করবি এখন? আমি খবর পেয়েছি কিছুদিনের জন্য তেজ সাধারণ ভ্যাম্পায়ার পরিণত হয়েছে। এটারই সুযোগ নেব আমি। ও যার কাছে নিজেকে সমর্পণ করতে চায় তাকে দিয়ে মারবো ওকে। তবে সে নিজে মারবে না, মারবো আমি। তেজু ভাববে তাকে জাঙ্কুক মেরেছে। ভ্যাম্পায়ারের চোখে নিজের কালো যদি দিয়ে রূপ পাল্টে ধোকা দিতে পারবো না, তবে তেজুকে তো সময় তো করতেই পারবো, তাই না? সময় তো করে ওকে এটা বোঝাবো আমি প্রিন্স জাঙ্কুক। ওকে মারলে জাঙ্কুক দুর্বল হয়ে পড়বে, এটাও জানি। এক ঠেলে দুই পাইকেও মারা হবে। কি ঠিক বলছি তো ড্যাড? একজন তেজু নিজের মাকে সাহায্য করতে ব্যস্ত ছিল। জিমি ছিল না, বাড়িতে কোথাও গিয়েছিল। তখনই তাকে খবর দেওয়া জাঙ্কুক তাকে ডাকছে মহলে। সে কিছু না ভেবে জাঙ্কুকের কাছে ছুটে যায়। এত রাতে জাঙ্কুক তাকে ডেকেছে, ভাবতে লজ্জায় নিতে পড়ে তেজু। খুব বেশি রাত হয়েছে তাও নয়, রাত প্রায় 8:30। তুমি কেন এত রাতে আমায় ডেকেছো? ভুলে যাচ্ছো এখন আমাদের বিয়ে হয়নি? উত্তর না পেয়ে আশপাশে তাকাতে তার চোখ চেপে ধরে। তেজু প্রথমে জাঙ্কুক মনে করলেও পরে মনে হয় এই মানুষটা জাঙ্কুক হতেই পারে না। অস্বস্তি লাগতে শুরু করে তার। চোখের উপর থেকে হাত সরে নেয় অজ্ঞাত ব্যক্তি। অজ্ঞাত ব্যক্তি চোখে দিকে প্রথমে চোখ চায় তার। লাল চোখ জোড়া দেখে তার মাথা ঘুরতে লাগে। জংশুক রহস্যময় হেসে বলে, বলো আমি প্রিন্স জাঙ্কুক। কে তাই বলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না? তে মাথা তুলে ছোট্ট করে উত্তর দেয়, চারিদিকে অন্ধকার, তেজের জীবন অন্ধকার নেমে এসেছে। সেটা তার জানা নেই, যাদের আলো পড়ছে তেজের উপরে। তাহলে এবার মরো তোমার ভালোবাসার হাতে। জাঙ্কুক নিজের হাতে তলোয়ার ঢুকিয়ে দেয় তেজের পেটে। সঙ্গে সঙ্গে কুপিয়ে উঠে তেজু পড়ে যায় কাতরাতে কাতরাতে। তবে ও এখনো সম্মোহিত। সামনে মানুষটিকে জাঙ্কুক সে ভাবছে। সে আটকা করে বলে, তুমি এমনটা কি করে করতে পারো আমার সাথে? তুমি বলো এই সব মিথ্যা। তুমি আমাকে ধরাইতে আঘাত করেনি। বিশ্বাস করো আমি সব ভুলে যাব। আমি তোমার কথা মেনে নিব। প্লিজ একবার বলো। সংসুকে হাসির শব্দ আরো বাড়ে। হালকা নিচু আসে। নিষ্ঠুরের মতো মেয়েটির গাল চেপে ধরতেই নিজের রক্তমাখা হাতটা যুবকটিকে আঁকড়ে ধরে। যুবকটির হৃদয় কাঁপে না, ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটিকে। হাড় হিম করা কণ্ঠে বলে, কি করে ভাবলে তুমি তোমার মতন সাধারণ স্বামী ভালোবাসবো? কি আমি জানো? প্রিন্স আমি, রাজকুমার যাকে বলে বাংলা ভাষায়। একজন প্রিন্স সে কিনা তোমাকে ভালোবাসবে? তোমার শক্তি শেষ, তুমিও শেষ। বিদায়। মেয়েটির মুখ থেকে আর কিছু বের হয় না, কিছু বলাই নেই তার। সে শুধু একভাবে তাকিয়ে আছে প্রিয় মানুষটির দিকে। কত নিপুণ অভিনয় ছিল তার। চোখ বন্ধ করে নেয় সে। হঠাৎ কানে আসে তীক্ষ্ণ পায়ের শব্দ। জংশুক বেরিয়ে যায়, যেন ছুটে আসে। সাথে ছিল সে। হঠাৎ একটা বাজে অনুভূতি হয় তার। ভয় বেঁকে বসে, বুকে তীব্র যন্ত্রণা হয়। সেই মুহূর্তে তার মনে পড়ে সেদিনের কথা, যেদিন তেজু তার অর্ধেক শক্তি অর্পণ করেছিল। সেদিন বর্ষ ব্যক্তি বলেছিল, আজ থেকে তোমাদের অনুভূতি এক হয়ে গেল। তোমরা অনুভব করতে পারবে একে অপরের কষ্ট। ছুট লাগায় জাঙ্কুক। নিজের রুমে আসতে তেজুর রক্তমাখা দেহ দেখে থমকে যায় সে। সবটা দুঃস্বপ্ন মনে হয় তার। চোখ কষলে আবার তার ফ্লোরের দিকে। না, সবটা সত্যি। রক্ত ভেসে যাচ্ছে আশপাশটা। কাপা বাপায় এগিয়ে এসে হাঁটু ঘিরে বসে তেজুর পাশে। মাথা নিজের হাঁটুর উপর রেখে চিৎকার দেয় জাঙ্কুক, না তেজু, তেজু। চিৎকারে সকলে ছুটে আসে। এসে সকলে চোখ ছানা বড় হয়ে যায়। তেজু কিছু একটা বলার চেষ্টা করে চলেছে। আমি মরতে চাইনি, কেন মারলে আমায়? মেরে ফেললে, বিশ্বাসঘাতকতা করে কি ফেললে তুমি? কেন করলে এত সব অভিনয়? তোমার অভিনয় ভুলেছি আমি তো অভিনয় করিনি, সত্যিকার ভালোবেসেছি তোমায়। এই ভালোবাসার ফলকে এতটাই বিষাক্ত যে প্রাণটাই কেড়ে নিলে। পেটে হাত দিয়ে ঘুমাতে শুরু করে তেজু। জাঙ্কুকের মাথায় কিছু আসছে না। একে তো তেজুর এই অবস্থা, তার উপর তেজু তাকে ভুল বুঝছে। তুমি ভুল বুঝছো? আমি তোমাকে কেন মারবো? আমি তোমাকে মারতে পারি না তেজু, প্লিজ বিশ্বাস করো। তোমার মাঝে লুকিয়েছে আমার প্রাণ। তুমি চলে গেলে আমি নিষ্প্রাণ হয়ে যাবো। প্লিজ বুঝো, কেন তুমি আমাকে দোষারোপ করেছো?
আমি কিচ্ছু জানি না এসবের। কি করে হলো, কেন হলো, তেজু তুমি প্লিজ এইসব কথা বন্ধ করো। আমার মাথায় কিছু আসছে না। আমি সত্যি বুঝতে পারছি না কি চলছে এখানে। আমি তো রুমে ছিলাম না, মাত্র এসে দেখলাম মিথ্যা, সব মিথ্যা। তুমি এখনো অনেক করে যাচ্ছ। আমি নিজ চোখে দেখেছি তুমি আমাকে। না তেজু, বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি। তোমাকে আমি কেন মারবো বলো তো? কিছু প্লিজ বোঝো না, আমার ভিতরটা হাঁ করছে, হাঁ করছে তেজু। খুনি, খুনি তুমি, শুধু মানুষের নয় ভালোবাসার খুনি তুমি। মেরে ফেলছো, মেরে ফেলছো আমায়। সৃষ্টিকর্তা যদি আবার চাই তবে আমি আবার ফিরবো। মনে রেখো, আমি এর বদলা নিব জাঙ্কুক। বিদায়। আবার ফিরবো মানে? কিচ্ছু হবে না তোমার, আমি তোমায় কিচ্ছু কথা দেবো না তেজু। তোমাকে অনেক ভালোবাসি তেজু, তুমি যেও না, দয়া করে যেও না। তেজু শোনো আমার কথা। কে শুনে কার কথা? তেজু তার জন্য হাসি দেয়, ফুল ফুজে মৃত্যুবরণ করে সে। যেমন পাগল মতো ডাকতে থাকে তার প্রিয়সীকে। এই তেজু, তেজু তাকাও, আমার দিকে তাকাও, চোখ খোলো, আমার আদেশ তুমি চোখ খোলো। তেজু খোলো না চোখ, তেজু। এই আল্লাহ, তুমি কেন এমনটা করলে? তোমাকে দয়া হচ্ছে না? কেন করলে এমনটা? আমার কোন পাবে তুমি আমার তেজুকে আমার থেকে কেড়ে নিলে বলো? তেজুকে হারিয়ে জাঙ্কুক পাগল প্রায়। কেন মারলো কে? জাঙ্কুক হতভম্ব হয়ে তাকায়। তার বাবা তাকে বিশ্বাস করছে না, আশেপাশের সকলে তাকে অবিশ্বাসের চোখে দেখছে। এরই মাঝে ঘটে তেজুর মায়ের আগমন। তার মেয়েকে এভাবে দেখে মূর্তির মতো দাঁড়িয়ে পড়েন তিনি। চোখ থেকে অনবরত গড়িয়ে পড়তে থাকে পানি। নিজের মেয়ের মৃত্যু দেখা কি এতটাই সহজ? থপ করে বসে পড়েন উনি। সোনা, তোর মা কষ্ট পাচ্ছে, ওঠ না মা। ভেসে রাখ, ভাঙিয়ে দিয়ে আমার কষ্ট বুঝিয়ে দিয়ে আমার। তোর মা তোকে ছাড়া এখনো চলতে পারে না রে মা। হাওয়া কাঁদতে শুরু করে ন্যান্সি। রাতের সকলের পর এতক্ষণ এসে গেছে। সকলে জাঙ্কুককে দোষারোপ করতে থাকে। ন্যান্সি চোখের পানি মুছে এক পর্যায়ে দৃষ্টি অগ্নি করে তাকায় জাঙ্কুকের দিকে। যে তোমাকে নতুন প্রাণ দিল, যে তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসো, তার সঙ্গে এমনটা করলে? মেরে ফেলে আমার মেয়েকে। কি করে পারলে? স্বার্থপর ছেলে, তোমার মেয়েকে ফিরিয়ে দাও। তুমি হয়েছে জাঙ্কুক কোলাপ ধরে জ্বালা থাকেন উনি। জাঙ্কুক নিরুপায়, কি বলবে? এতক্ষণে যে কোলাপ ফাটিয়ে চেষ্টা করে বলেছে সে খুনি করেনি, তবু কেউ শুনেনি তার কথা। কিন্তু নাঞ্চনে এসে ছাড়িয়ে নেন ন্যান্সি থেকে। মেয়ে হারানোর শোকে উনি উত্তেজিত হয়ে বলেন, আমার মেয়েকে মেরে তুমি নিস্তার পাবে না জাঙ্কুক। আমি মা হয়ে তোমায় অভিশাপ দিচ্ছি, প্রাণ থেকেও তুমি নিষ্প্রাণ হয়ে থাকবে। তোমার সময় এখানে থেমে যাবে, তোমার সময় এগোবে না আর। জাঙ্কুক ছোট নয়নে তাকায়। কিন্তু নাঞ্চন হুঙ্কার দিয়ে বলেন, এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে ওইসব দিকে পারেন না আপনি? 100 পার পারি, 1000 পার পারি। হাঁটু ধরে বসে পড়ে জাঙ্কুক মাথা মতো করে শান্ত গলায় বলে, আমি মেনে নিচ্ছি আপনার অভিশাপ। যেখানে আমার ভালোবাসার মৃত্যু হয়েছে, সেই সঙ্গে তেজুমার ভালো থাকাও কেড়ে নিয়ে চলে গিয়েছে। তখন আমিও থাকতে চাই না। কিন্তু নাঞ্চন আকাশ থেকে পড়েন। জাঙ্কুক আরো বলে, তবে আমাকেও নির্দোষ প্রমাণ করবার সুযোগ দিতে হবে। সুযোগ তুমি তখনই পাবে যখন তেজুর জন্ম দ্বিতীয়বার হবে। কারণ একজন মা অভিশাপ দিয়েছে তোমায়, তেজু আবারও ফিরবে। তবে নিজের অন্য রূপ নিয়ে ফিরবে, অন্য রূপে তোমায় চিনে নিতে হবে। আর মেয়েকে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তো চিনতে পারবে তাকে। আজকের পর তুমি 39 বছর তোমায় ঘুমন্ত অভিশাপে কাটিয়ে দিতে হবে। তুমি রাজি? কিন্তু কিনাঞ্চন বারণ করলেও জাঙ্কুক বলল, আমি রাজি। 39 বছর পর তেজু নিজে তোমায় ওইসব থেকে মুক্ত করবে নিজের অজান্তে। ওর ভাগ্য ওকে আবারও ভ্যাম্পায়ার রাজ্যে টেনে নিয়ে আসবে। যখন ফিরে তখন সবটাই তার হাতের বাইরে গিয়েছিল। সে যখন ভ্যাম্পায়ার রাজ্যে ফিরেছিল তখন ভ্যাম্পায়ার রাজ্য থেকে জংশকে বেরিয়েছিল দেখে। সিমির মনে ভয়ঙ্কর ভয় নাড়া দিয়ে ওঠে। সে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নাহলে অলসো প্রিন্স এখানে আসতো না। সিমির মহলের দিকে আসতেই ওর বুক কেঁপে ওঠে। সবটাই পরিষ্কার হয় তখন যখন সে ওইখানে যায়। বাট কিছু করার থাকে না। সিমির একমাত্র জানতো জাঙ্কুক নির্দোষ, কিন্তু কিছু করতে পারে না ও। সেদিনের পর থেকে সে ওইসব নিয়ে জীবিত হয়ে মৃত হয়ে কাটায় জাঙ্কুক, শুধু তার প্রিয়সীকে আবারও পাওয়ার জন্য, অসম্পূর্ণ প্রেমতা পূর্ণ করার জন্য। তার গাল দিয়ে পানি পড়ে, চিকচিক করতে থাকে তার গালের পানি। শেষ কথা হচ্ছে খুলে সে কি না ভাগ্যক্রমে আমার স্বামী, আমার ভাগ্যে কি এবার মৃত্যু লেখা আছে। বেশ রাত করে বাড়ি ফিরে এসে জাঙ্কুক নীলাভ চোখ চড় নিচে শুয়ে পড়েছে। ঘরে ঢুকতেই মনে হয় ঠোঁটের কোণে জমাট বেঁধে আছে রক্ত। দ্রুত আঙুল দিয়ে ঠোঁটের দুপাশে মুছতে এতে কণ্ঠস্বর শুনে ভীতি চোখে তাকায় জাঙ্কুক। কেন প্রমাণ মুছছেন? রক্ত মুছলে কি সত্যটা ঢাকা পড়বে জাঙ্কুক? হঠাৎ ভয় জাঙ্কুকে চাপে ধরে। তুমি কি বলছো তে? ওহ, তুমি কি সত্যি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না ফ্রিজ?
প্রিন্স নাম এবং তুমি ডাক শুনে জাঙ্কুকের মুখ ফিকাশ হয়ে যায়। তে আবার তাকে অবাক করে দিয়ে বলে, আকাশ থেকে পড়ছে যে তোমাকে আগে তুমি করেই তো ডাকতাম, প্রিন্সও বলতাম। তে তোমার সব মনে? হ্যাঁ, সবটা মনে পড়েছে আমার। আজ পিছু নিয়েছিলাম আমি, অনেকদিন পর নিজের রাজ্যে গিয়েছিলাম। মনে পড়ছে সেখানেই, মনে পড়ছে তোমার নিখুঁত অভিনয়ের কথা, তোমার বিশ্বাসঘাতকতার আমায় আঘাত করার কথা। কথাগুলো শোনার পর জাঙ্গুর বুকের বাঁধা যন্ত্রণা শুরু করে। তার দেহের উপর তেজটা কর বিশ্বাস করবার জন্যই কথা এই যন্ত্রণা বাড়ছে। সেদিন আমি বলেছিলাম, আজও বলছি, আমি তোমাকে মারতে পারি না। তে তোমার মাঝে লুকিয়ে আছে আমার প্রাণ ভ্রমরা। নিজের প্রাণ ভ্রমরাকে কি করে আঘাত করতে পারি আমি, বলতে পারো? মুহূর্তের মাঝে ধমিয়ে যেতে দিশারা হয়ে বসে। পরক্ষণই মনে পড়ে যায় তার ভালোবাসার বিশদ মাখা অতীত। আমার চোখে মিথ্যা ছিল, যাকে সত্যি ভালোবেসেছে সে যদি ধোকা দেয় তাহলে এর যে যন্ত্রণা আর কি আছে? আর যাকে নিজের ভালো মন্দ থাকার অবলম্বন মনে করেছে সে যদি অবিশ্বাস করে ও ঘৃণা করে এর যে যন্ত্রণা আর কি আছে? আবারও অভিনয় করছো। তুমি জানো তাই না যে আমি পেয়েছো, সেখানে তুমি আবার আমাকে বিয়ে করেছো, এরপর ভালোবাসা দিয়ে মুড়িয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছো, তাই না? আমার প্রতি তোমার একটুও বিশেষ কি অবশিষ্ট নেই? তে চুপে যায়। তার খুব ইচ্ছে করছে জাঙ্কুকে বিশ্বাস করতে, আশপাশটা বিষাদময় হয়ে উঠেছে। উত্তর দাও তে, বিশ্বাস করতে চাই। তবে কি জানো জাঙ্কু, আবার যদি পিছন থেকে ছুরির আঘাত করো তখন? এতটা ভয় আমার জন্য? ঠিক আছে, ওয়েট। জাঙ্কুর থেকে হনকে ফিরে যায়, এদেরকে সব হিসাব মেরে থাকিতে। এবার সে বুঝতে পারছে সে মায়ের ঘরে থাকাকালীন কেন এতটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। নিশ্চয়ই তার জন্মের আগেই তার মাকে আক্রমণ করা হয়েছে যাতে সে জন্মতেই না পারে। কিন্তু ভাগ্যক্রমে সে জন্মেছে, তবে সে হিসাব কিছুতেই মেলাতে পারলো না সে। তার বাবা মা কোথায় গায়েব হয়ে গেল? হঠাৎ যেন ডান হাতে পরতলা নিয়ে হাজির হয়। দেখে চুন করিতে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না বলে খান থেকে তলোয়ার বের করে তেয়ের হাতে ধরিয়ে দেয় জাঙ্কুক। তোমার মনে হয় আমি তোমাকে মেরেছিলাম, তাহলে আজ এক্ষুনি তুমি আমাকে মারো, ঠিক সেভাবে যেভাবে তোমার মৃত্যু হয়েছিল। এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার দায় আমার কাছে। তোমার জন্য অপেক্ষা করবো বলে তোমার মায়ের দেওয়া ওইসব মাথা বেঁধে নিয়েছিলাম, যেন আবারও তোমার দেখা পাই, আবার তোমাকে নিজের করে নেওয়ার অন্তত একটা সুযোগ পাই। যদি সত্যি তোমার মনে হয় এসব আমার অভিনয়, তাহলে ঢুকিয়ে দুই খণ্ড করে দাও আমার হৃদয়। যে হৃদয়ে তোমার প্রতি রয়েছে অগাধ ভালোবাসা, সেই হৃদয়টাকে তুমি কতর্কিত করে ফেলো, যাতে সেই হৃদয় তোমায় ভালোবাসতেই না পারে। তোকে দাওতে মেরে ফেলো আমায়। তে ঠোঁট অনবরত কাঁপতে থাকে। চোখে রয়েছে রাত্রির ভয়, সামনে রয়েছে তার ভালোবাসা। তাকে আঘাত করার জন্য সে নিজে এঁকে দিয়েছে তলোয়ার, কিন্তু তাকে আঘাত করলে নিজেকে খুনে খুনে মরতে হবে। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তে এখনো তাকে আঘাত করতে পারেনি। বিষয়টা তার কাছে আশ্চর্যজনক না হলেও আনন্দময় নিশ্চয়, কারণ এতে প্রমাণ হয় এত কিছুর পরও তেজু তাকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। তলোয়ার তের হাত থেকে পড়ে যাওয়ার জন্য শব্দ হয়। আমি পারবো না, আমি পারবো না তাকে মারতে, যার নামে নিজেকে সমর্পণ করছি। আমি পারবো না তাকে মারতে, জানেন আমি আজই রাতে একটা ছোট্ট ভালোবাসার পৃথিবী বানিয়েছি। পারবো না তাকে মারতে, তাকে মারা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার স্বামী, আমার পরিপূরক, তোমাকে কি করে আঘাত দেবো আমি বলো? পারবো না, এই কাজ করতে সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব হবে না জাঙ্কু। আমার কি করা উচিত বলো তো? ভীষণ কষ্ট হচ্ছে আমার, এই কষ্টের ভার আমি ঘুমাতে চাই। কেন এলে আবার আমার জীবনে জাঙ্কু, কেন? সবাই খেতে বসেছে। তে জাঙ্কু কোথায়? কোথাও তো দেরি করে না, অফিসে যেতে হবে তোমাদের। বাবা, যার খোঁজ করছো সে তো এসে গেছে। তাদের ব্রেকফাস্ট করে নে, অফিসে যেতে হবে। অফিসে নাকি ব্যাপার আসছে মহারাজ? খাওয়ার কথা আমি পাই সবাই। অবাক হওয়ার কিছু নেই মহারাজ, আপনি ঠিকই শুনেছেন, আমার মুখ থেকেই শুনেছেন। এই নিয়ে কে তুমি? একসময় আমি আপনাদের সবার অতি প্রিয় ছিলাম, এখন আছি কিনা জানি না, জানার সম্ভব না। আমি সেই জায়গায় আগের বার আপনার ছেলের বউ করতে কেউ পারিনি বাবা, তবে এবার ভাগ্যক্রমে সে বউ হয়ে গিয়েছে। সবাই বড়সড় শটকে থমিয়ে বসে আছে, কিন্তু নজর মাথা ঘুরতে থাকে। তো তুমি তেজু, এসবের মানে কি? সেদিন তাহলে কেন বলেছিলে যে লিসাকে মারা যাওয়ার আগে ওর হত্যাকারী ওকে তেজু নামক কেউ ভেবেছিল? সে
সেটা তো আমি বুঝতে পারছি না বাবা। তখন আমার নিজের সম্বন্ধে কোনো ধারণা ছিল না। আমি কে সেটা নিজেই জানতাম না। যখন জেনেছি তখন বুঝতে পারলাম আমি ঠকে গেছি আবারও। জানতে অনেক দেরি করে ফেলেছি। তো তুমি এখন কি করতে চাইছো তে? ভয় নেই, মারবো না আমার ছেলেকে। ওনার সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে। কি করে মারবো? নামজন নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়েন। ইউনিভার্সিটি মাঠে কাজে হেঁটে চলে যেতে হঠাৎ, বাহ, বিয়েটা করেই নিলে। আমি এতবার করে তোমায় বোঝালাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ইগনোর করে অন্য কাউকে বিয়ে করে ফেললে। জংশুকের চোখে মুখে ভয়ানক রাগ টের কাছে স্পষ্ট। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। সশস্ত্রের বাহু শক্ত করে ধরে জংশুক। উত্তর দাও, আমার ভালো লাগার বা ভালোবাসা কোনো দাম নেই তোমার কাছে? আমি ভুল করেছি জংশুক। জংশুক ঠিক বুঝতে পারে না তোর কথা। তোর সামনে এসে দাঁড়ায় সে। কি ভুল করেছো তুমি? অনেক বড় ভুল করেছি। যে জাঙ্কুককে বিয়ে করে ভুল করেছি আমি। কিন্তু আমি কি করতাম বলো? আমার বেস্ট ফ্রেন্ডের শেষ ইচ্ছা ছিল যে। হঠাৎ এই কথা কেন মনে হলো তোমার? আমি জাঙ্কুকের সাথে ভালো নেই জংশুক। আমার মনে হলো সে আমাকে কোথাও একটা ঠকিয়েছে। কাল রাতে আমাদের মাঝে বড় ঝগড়া হয়েছে। আমি আর নিতে পারছি না এসব। জংশুক এসব শুনে কিছুটা অদ্ভুত হাসা গোচরে। এটাই তো সময় থেকে নিজে করার। তোমার দিকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, চলো আমার সাথে। দেখেছো না তুই জংশুকের সাথে বিচ্ছিন্ন মনে হাতে থাকে। আমি আর ওই বাড়িতে থাকতে চাই না জংশুক। আমার যার কোনো জায়গায় নেই। আপনি আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিবেন প্লিজ। আমার কাছে এটা মেঘ না চাইতে বৃষ্টির মতো। এর থেকে ভালো সুযোগ হয়তো আর দুটো হয় না। কিছু না ভেবে সে চটমট করে বলে ওঠে, তুমি সেই আমার বাইরে থাকতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। বেশ খানিকক্ষণ ভাবলেশীন হয়ে থাকার পর মুখ খুলে দিয়ে, ঠিক আছে, আমি যাবো আপনার সাথে। জামশেদের চোখে মুখে ফুটে ওঠে চিরচেনা শয়তানি হাসি। সেটা লক্ষ্য করে তেও রসময় হাসি দেয়। হঠাৎ লাগেজ নিয়ে বলে কেন? চুপচাপ দিয়ে কাপড় গোছাচ্ছে। আমি এত অপেক্ষা করতে করতে ক্লান্ত পেয়েছি। আমি তৃষ্ণার্ত তোমাকে পাওয়ার জন্য, নিজের মতো করে একটা ভালোবাসার রূপ দেওয়ার জন্য। কিন্তু এই অপেক্ষা আমাকে এতটাই ক্লান্ত করে তুলেছে এবং তোমার অবিশ্বাস আমাকে এতটাই বিষিয়ে তুলেছে যে আমি আবারও নিষ্প্রাণ হয়ে পড়েছি, শক্তিহীন হয়ে পড়েছি। সামু কিছু বলে না, মনের কথা মনে থেকে যায়। ও কি আমার কাছ থেকে দূরে যেতে চাইছে? এত বছর অপেক্ষার পর ব্যর্থ যেতে দিতে পারি না আমি। উঠতে সামনে গিয়ে ওর কাটা হাত থেকে নিচের দিকে ঘুরিয়ে নেয় জাঙ্কুক। ঠিক বেশ শুকনো করে বলে, কি বলতে বলো? এসব কি করছো তুমি? কেন লাগাচ্ছে কাপড় পরছো? কেন লাগাচ্ছে কাপড় পরা হয় জানেন না? তেতি ঘষাই পড়া চাউনি নিয়ে তাকায় জাঙ্কুক। হুট করে চেপে ধরে তাকিয়ে তেপের সাথে যন্ত্রণার সহিত বলে, শুনতে পাচ্ছ আমার হৃদয় থেকে রক্ত খননের শব্দ? এত অবিশ্বাস নিয়ে বাঁচতে পারছি না আমি। আমাকে একটুখানি বিশ্বাস করো তুমি, নয়তো আমি মরে যাবো। একবার সামনে অবিশ্বাসের বীজ বুনে যায়, সেটাকে উপরে ফেলা অনেক কঠিন হয়ে পড়ে জাঙ্কুক। আমাকে না হয় আমার মতো যেতে দাও, দয়া করে যেতে দাও। তে হয়তো কখনোই বুঝবে না জাঙ্কুকের যন্ত্রণা। এত বছর ভালোবাসা না পেয়ে তোর পেছে সে আবারও তোর পাতে থাকবে। এভাবে বোধ হয় তার মৃত্যু ঘটবে। হাল ছেড়ে দেয় জাঙ্কুক, চলে যাকতে, সে ভালো থাক। তো এই বাড়িতে থাকলে তো তাদের ঘৃণার চোখে তাকাবে, সেটা জামার কাছে বিষের মতো লাগবে। তার থেকে বরং ৩৯ বছর আগে কি ঘটেছিল সেটা বের করেই তার সামনে দাঁড়াবে এক কাঁধা অভিমান নিয়ে। দ্রুত লাগাতে চেয়ার লাগিয়ে এক মুহূর্তের জন্য জাঙ্কুকের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ে সে। পায়ের অপেক্ষা করছিল জমশক্তির জন্য। বাড়ির ভেতরে যাওয়ার সাহস হয়নি তার। বাড়ির ভেতরে তার যতগুলো সূত্র অবস্থান করছে, ভেতরে গেলে তাদের নির্জন্য করতে একবার ভাববে না তারা। গাড়ির সামনে আনার দিকে আস্তে দিকে মুখে হাসি ফুটে ওঠে ওর। দেখে সোজা বসে পড়ে গাড়ির সিটে। কি হয়েছে তোমার? কেঁদেছ? কেঁদো না, নিশ্চয়ই জাঙ্কুক তোমাকে কষ্ট দিয়েছে তাই না? আপনি কি করেছিলেন জাঙ্কুককে? ওর সঙ্গে আপনার কথা দেখা হয়েছে? না মানে ওকে তো অনেকেই চিনে, তুমি রামচুরে ছিলে বলে কথা। তাছাড়া ওই দিন হসপিটালে না মানে দেখা হয়েছিল এই আর কি। তীক্ষ্ণ নজরে চেয়ে থাকে কয়েক সেকেন্ড জাংশুকের দিকে। সেই নজরে জাংশুক কাঁদতে থাকে। আমার জানাতে এমন নাচের অবস্থা হওয়ার দরকার নেই। আমরা কি আনতে যেতে পারি? ওহ ইয়েস অবশ্যই। পিছন থেকে সবটা খেয়াল করে জাঙ্কুক। চিন্তা আর কাকে একটাতে ঘিরে ধরে জাঙ্কুককে। কে কি করে পারলো ওর মতো একটা শয়তানকে বিশ্বাস করতে? হাউ ড্রয়িং রুমে এই পাশপাশ হাঁটাহাঁটি করছে প্রিন্সিপাল। তাকে দেখার পর থেকে হাসপাস করছে সে। ওই মেয়েটাকে দেখার পর থেকে সোজা কানে ইঞ্জিনের বলা কথাগুলি ঘুরপাক খাচ্ছে। ভুল করছো তোমরা, অনেক ভুল করছো। আমি জানি না কোন মায়ের কোল খালি করছো তোমরা, তবে আমার কোল এখনো খালি হয়নি। আমার মেয়েকে আমি অনুভব করতে পারছি, ও যেখানে আছে সুস্থ আছে। ইঞ্জিনের বলা প্রত্যেকটা কথাতে শুনে মিলে যায়। তেজ আর সুন্দর যোগিং লুসিফার দেখেছে তার চোখ খাওয়ানো।
তাই সে উত্তেজিত হয়ে পড়েছে। জাংশুককে ডেকে পাঠিয়েছে। ছেলেটা গেল কোথায় অদ্ভুত, দরকার সময় একদম পৌঁছায় না। বলে বাবা ডেকেছে কেন? কোনো দরকার? কখন ডেকেছি তোকে? আসলে আমি দেখে এখন কি সারাদিন ওর পিছুটি পড়ে থাকবি গর্ধব? কি বলবো তাই বলো। ওই তেনার মেয়েটিকে আমার সন্দেহ হচ্ছে। কে ওই মেয়েটা? বাবা তুমি আবার শুরু করেছো? আমি তেজকে মেরে ফেলেছি, তবে কেন তো সন্দেহ করছো বলো তো? সন্দেহ করার কারণ আছে বলেই করছি। ঠিক আছে, ওকে যেহেতু আমি চাই সেহেতু ওকে আমাদের মতো বানানোর দায়িত্ব আমার। ওর মধ্যে স্বয়ং সত্তা প্রবেশ করাবো আমি। আজ ভোরে ওকে সময়িত করবো, এটাই বোঝা যাবে। দেখে খুশি তো এখন তুমি? ইংলিশ বা কিছু বলে না, সে জানতে চায় তের সম্পর্কে। একদিকে রক্ত তৃষ্ণায় ঘুম আসছে না, আবার একটা সমস্যা হাজির হয়েছে। লোকটাকে বারবার মোটা চাইছে, নিজের অনেক কাছে চাইছে। এখন এখানে কেন একই চাওয়াতে মতো রয়েছিস তে? চামক নেই এখানে, আসবেও না, আসা সম্ভবও নয়। নিজে নিজে বলে ওঠে নিজের ওপর বিরক্ত সে। আবারও জানলার দিকে ফিরে শুয়ে থাকে সে। কে বলেছে সম্ভব নয়? পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি চাইলে আর আমি এলাম। তারপরে উঠে বসে বেলকনির কাছে দাঁড়ানো দরজায় জাংকুক। সে ভালোভাবে দেখে নেয় সে সামনে কি আসলেই জাংকুক দাঁড়িয়ে আছে, নাকি এটা জাংশুক বা তার মধ্যে কোনো শয়তান। জাংকুককে দৃষ্টি দেখে হেসে ওঠে। সামনে কে দাঁড়িয়ে আছে তা নিয়ে কনফিউজড হয়ে পড়েছে তো। যেহেতু এখানে এত ইনসিকিউরিটি নিয়ে থাকতে হচ্ছে, তাহলে থাকছে জানাতে নিশ্চিত হয় সামনে জাংকুক রয়েছে। সে জাংকুক অনুভব করতে ভুল করে না। কেন এসেছো এখানে? কি করছো তুমি? এই প্রশ্ন তোমাকে আমার করা উচিত। তুমি কি করছো? তুমি হয়তো ভুলে গেছো তুমি কে, আর যার বাড়িতে এসে উঠেছো তারা কে। তোমার তো সব মনে পড়ে গেছে, তাহলে এটা কি করে মনে পড়ে জংশুককে? ও কতটা জঘন্য। জংশুক আর যাই হোক, ও তোমার মতো ঠোকায় না। আমার বিশ্বাস আছে জংশুকের উপর, সে আমার সঙ্গে বিশেষ খারাপতা অন্তত করবে না। জাংকুকের রাগ হয়, আজ কিনা ওই শয়তান অলশিল্পের প্রিন্সের সঙ্গে তে ওর তুলনা করলো। জাংকুক রাগে তের বাহু জোরে চেপে ধরে। ছাড়ো আমাকে। জাংকুক ছাড়ে না ওকে। তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে জংশুক। রাগের চোখ লাল করে তাকায় জাংশুক। সরাসরি কি জাংকুকের গলা চেপে ধরে বলে সে, তুই এখানে কি করতে এসেছিস বলতো? তে তোকে পছন্দ করে না, মাথায় ঢোকা নাই কথা। ঘৃণা করে তোকে, ঘৃণা। তাও কেন কেন এসেছিস চোখে জ্বালাতে? আমার ভুলের গলা ছাড় জংশুক। আর তোকে আমার মাঝে কথা বলার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? জাংকুককে ধাক্কা দিয়ে কথাটি বলেই জাংকুক থামে না। হুড়মুড়কে এসে জাংশুকের কিঞ্চের এক পাশ খামচে ধরে ঘুরতে থাকে। জাংশুকের হাতে জাংকুকের বড় বড় নখে তার বসে রক্ত বেরিয়ে গিয়েছে। অবস্থা বেগতিক দিকে ছুটে আসে। কেন ঝামেলা করতে এসেছো এখানে? আমি এখানে ভালো আছি, তোমার কাছে ভালো থাকতে পারবো না আমি। কখনো জানি তুমি এসে আমাকে মেরে দেবে। আমি ভয় নিয়ে বাঁচতে পারবো না, চলে যাও এখান থেকে। জাংকুকের নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার এমন দুর্দিন আসবে সে হয়তো কখনো স্বপ্নে ভাবতে পারেনি। তার ভেতর দাদুর ঘরে আগুন জ্বলছে। নির্বাক হয়ে তাকিয়ে রয়েছে তের চোখের দিকে। চলে যাও। জাংকুক বড় একটা নিঃশ্বাস নিজের মাঝে নিয়ে ফিরে যায় দ্রুত চোখের পলকেই। জাংকুককে তোমার প্রাণের সংশয়, এটা কেন বলে তুমি তে? তুমি কি জানো জাংকুককে? ও রক্তচোষা প্রাণী। ওর সঙ্গে কি করে সংসার করবো আমি বলো তো? আমি তো মানুষ, এভাবে সংসার করা চায় না। ভাবছিস জেনে গেছো, নয়তো আমি জানিয়ে দিতাম। এবার বুঝতে পারছো তো কত বড় ভুল করেছো? তোমার মনে হয় না এমন প্রাণী বেঁচে থাকার কোনো অধিকার নেই? না, সৃষ্টিকর্তার সৃষ্টির সব জীবনই বাঁচার অধিকার তিনি করে দিয়েছেন। তবে বাঁচার অধিকার তো তাদের নেই যারা ওনাদের বাঁচতে দেয় না। সংসুকদের কথা মানে বুঝতে পারে না। এসেছিল তেকে সম্মোহিত করতে, বাট জাঙ্গুকের কারণে তা ব্যর্থ হয়। তুমি ঘুমাওতে, অনেক লেট হয়ে গিয়েছে, আমি আসছি। গুড নাইট। ভোরের আলো পড়ার বেশিক্ষণ বাকি নেই। হঠাৎ তে তাকাও না চোখের দিকে। কপাল কুচকে বাম পাশে ফিরতেই একটা লাল জর্জর করা চোখ জোড়ার দিকে তাকাতেই তার ঘোর লেগে যায়। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কে তুমি? কি তোমার নাম, আসল পরিচয়? আমি তে। সংসুক নিশ্চিত হয়ে আসে। সে আর চাই হোক তেজে নয়। তেজে হলে তার জাদুর কোনো প্রভাবই পড়তো না ওর উপর। আমি যা বলবো তুমি তাই করবে। আমি যেখানে নিয়ে যাবো তুমি সেখানে যাবে, কোনো প্রশ্ন করবে না। তে মাথা তোলায়। সংসুক রাজ্যে জয়ের হাসি এসে ওঠে। থেকে একটা ঘরে নিয়ে যাবো, সেখানে শুধু রয়েছে কালো শক্তি। একবার সেসব শক্তি তেল মাঝে প্রবেশ ঘটলেই আমাদের মতোই ভয়ানক হয়ে উঠবে। একটা গোপন কক্ষে যাওয়ার পর যাও, কে শুয়ে পড়ো। আমি যতক্ষণ না আসছি উঠবে না। সংসুক বিদায় নিতে চোখ খুলে উঠে বসে সে। আশপাশে এবং উপরে তাকায়।
কালো কালো কি সব ছায়া ঘুরছে, কালো কালো ধোঁয়া আশপাশে। এইসব এক পাতার মাঝে প্রবেশ করলেই তার মাঝে সজাসতা ঢুকে যাবে, কিন্তু আফসোস এসব তার কাছে আসতে পারবে না। শুধু কালো কালো ধোঁয়াগুলো তার চারপাশে ঘুরছে, তাকে ছুঁতে পারছে না। তে এক রহস্যময় হাসি দেয়। তুমি হয়তো ভাবছো তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, কিন্তু তা তো নয়। অলসো প্রিন্স জংশুক, আসলে সত্যি হলো আমি তোমাকে এখানে এনেছি। সব সত্যিটা জানতে আমি নিজেই তোমার পায়ে দেখেছিলাম। তোমরা তোমাদের কবর নিজেরাই খুঁড়ে রেখেছো। রিসাকে কে মারলো সেটা আমাকে জানতে হবে। তোকে যে তোমরাই মেরেছো সেটা আমার আগের স্মৃতি ফিরতে বুঝতে পেরেছি। আমার ধারণা সত্যি হলে তোমাদের ধ্বংস করে তবেই আমি ছাড়বো। আই প্রমিস। কথাগুলো বলতে বলতে সেখানে দরজা ভেঙে ঘরে ঢুকেছে জঙ্কুক। তে আটকে ওঠে, খুশিতে সচল করে ওঠে তেল চোখ। এই চোখের পানি আটকে রাখার মতো না। অনেক কষ্ট দূরে রেখেছে নিজেকে, আর পারল না। তে ছুটেছে বুকে আসছে পড়ে জাঙ্গুকের। জাঙ্গুকের শরীরে বিদ্যুৎ বয়ে যায়। তে জাঙ্গুকের শার্ট খামচে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। জাঙ্গুক মেয়েটার কাঁদার কারণ খুঁজে পায় না। এই মেয়ে কাঁদছো কেন? এইসব মনে হয় আমার পক্ষে কঠিন ছিল, খুব কঠিন ছিল জাঙ্গুক। আমার মন প্রতি মুহূর্তে তোমার নাম করেছে। এই সামান্য সময় তুমি আমার পাশে ছিলে না বলে আমি অসহায় হয়ে পড়েছিলাম। তাতে বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি পারবো না তোমাকে ছাড়া সারা জীবন থাকতে, পারবো না জাঙ্কুক। ফোপাতে ফোপাতে বলে তে। জাঙ্কুকের মরুভূমির মতো মনের পানির সঞ্চালন হয় তের কথায়। তার মনে ভালোবাসার জায়গার জন্য এতটুকুই যথেষ্ট। জাঙ্কুক থেকে ছুরি ধরতে নেবে তখনই সরে যায় তে। আশপাশে কালো ছায়া খেয়াল করেছে। তো তুমি এখানে কেন এসেছো? এখানে আসতে তো বারণ করেছিলাম তোমায়। এখানে আমি যতটা নিরাপদ তুমি ততটা নিরাপদ নও। তোমায় তো বারণ করেছিলাম, তাই না? এটা তোমাদের প্ল্যানের অংশ ছিল না জাঙ্কুক? আমি কি করতাম যে তোমাকে একা ছাড়তে মন সায় দেয়নি। আমি তো ওই শয়তান টয়ডি ওয়ালসপের সঙ্গে তো নয়ই। তোমার কাছে না আসে নিশ্চিত তোমার চিন্তায় জ্ঞান হারাতাম আমি। জাঙ্কুক ধাক্কা দিতে জাঙ্কুক কয়েক ধাপ সরে গিয়েও রেহাই পেল না। পুরোপুরিভাবে সকল খারাপ সত্য তার ভিতরে ঢুকে গেল। মাথা ঝাঁকুনি দিয়ে সামনে তাকানোর চেষ্টা করে জাঙ্কুক। জাঙ্কুকের লাল চোখ জোড়া থেকে ভরকে যাইতে এটা ভয় পাচ্ছিল সে। মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায় জাঙ্কুক। চোখ বুজে ফেলে সে, দিশারা হয়ে পড়ে। এখন কি করবো, কোথায় যাবো? জাঙ্কুকের কি হবে? হঠাৎ তার কানে আসে একটা অদ্ভুত শব্দ, কারো মৃদু চিৎকারে ভুর কুচকে যায় ওর। এই আওয়াজটা আবার কোত্থেকে আসছে? তার মস্তিষ্ক বলছে আওয়াজটা আশপাশে থেকে আসছে। মৃদু চিৎকার শুনে বোঝা যাচ্ছে কেউ খুব কষ্টে আছে। এর মনে অজানা মায়া বাসা বাঁধে। বুঝতে শুরু করে সেই শব্দের উৎস। দুটো রুম পরে একটা রুমের কান লাগিয়ে দিতেই সে চিৎকারের আওয়াজ টের পায়। একটা পুরুষের চিৎকারের আওয়াজ, যে কিনা বারবার পানি পানি করছে। একটা মহিলার গঙ্গানির আওয়াজ। কি নির্দয় এরা, পানি পর্যন্ত দেয়নি। আশপাশটা ভালোভাবে দেখে নেয়। তারপর দরজার ফাঁকে তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে দেখতে পায় একজন মধ্যবয়স্ক পুরুষ আর একজন মহিলাকে। মুখটা ধক করে উঠে তের। কারা এরা? পানি দাও। আর পারছি না, শক্তি ফুরিয়ে আসছে। ভেতর থেকে আসা সে গলা শুনে দিয়ে আর অপেক্ষা করলো না। আসল রূপে সে শক্তি দিয়ে ভেঙে ফেলে সেই দরজা। গ্লাসে পানি নিয়ে এগিয়ে দেয় সুবিনের দিকে। কারা আপনারা? আপনাদের তো হাত পা বাঁধা। তার নাম খুলে দিচ্ছি। তারা বুঝতেই পারছে না এটা তাদের স্বপ্ন নাকি বাস্তব। মানে গ্লাসটা নিন। সিমিয়ে দেওয়া ছবিগুলোর সঙ্গে সামনে দুটো ব্যক্তির চেহারা হুবহু মিলে যাওয়ায় বেশ শক খেয়ে চোখ খুলে ফেলে। ও মেয়ে, কে তুমি? তে আমি। ইয়ংজুন চমকায়, তার চোখকে তার বিশ্বাস হয় না। সুবিনা বিস্ফোরিত নয় তাকে দেখছে দেখে। হুট করে মনে হয় তাদের এই মেয়ে প্রত্যেক আসবে। মূর্তি আবারও চোখ ছোড়া দেখে মনে হয় এই তো সেই মেয়ে যাকে সে জন্ম দিয়েছিল। পুরো রাজ্যের মায় ছিল তার চোখে। এই সেই মেয়ে। কান্না মারা করে বলে, তোমরাই তো আমায় ছেড়ে এসেছিলে না? আমার মা বাবা? আমরা তোকে ছেড়ে যাইনি রে মা। আমাদের এখানে আনা হয়েছে, আর ভবিষ্যতে আমাদের তোর বিরুদ্ধে কাজে লাগাবে বলে পাশে রাখা হয়েছিল। সুমিন কাদা গলায় কথাটি বলে ওঠে, আমার মেয়ে তোকে টেনে নেয় একজন থেকে। ওই শয়তানগুলো তোমাদের খুব কষ্ট দিয়েছে না? আমি ওদের ছাড়বো না। কিছুক্ষণের মাঝে তোর মনে পড়ে জাঙ্গুয়ের কথা। আমাদের এখানে যেতে হবে মা বাবা, আর জাঙ্গুকে বাঁচাতে হবে। ও জ্ঞান হারিয়ে পড়ে আছে। জাঙ্গুর সঙ্গে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা। তোমরা নিশ্চয়ই জানো আমি কোনো মানুষ নই। আমরা সব জানি। তুই যে জানিস না তাও আমরা জানি। জাঙ্গুকেও চিনি আমরা, যাকে তোর মৃত্যুর দায় তোর আগের মা ওইসব দিয়েছিল। তোমরা কি করে জানলে? এখানেই তো এতদিন ছিলাম, এদের থেকে সব জেনেছি। জাঙ্গু কোনোদিনই আঘাত করেনিতে। যা ছিল সবই ছিল ওই অলসবদের ষড়যন্ত্র। এই তোরা তোকে মারতেও সক্ষম হয়েছিল, আর ভ্যাম্পায়ার রাজ্যকে অন্ধকার বানাতেও পেরেছিল। এখন সব আমার কাছে পানির মতো পরিষ্কার মা বাবা। তোমরা আমার সাথে এসো। জাঙ্গু একটা ঘরে রয়েছে,
জাঙ্কুকে সাবধানে দিয়ে কিছুটা অবাক হলে খুশি হইতে। তোমার জ্ঞান ফিরেছে জাঙ্কুক, তুমি ঠিক আছো? জাঙ্কুক কিছু বলে না, ও হাঁটুর উপর হাত রেখে বসে আছে চুপচাপ। জাঙ্কুক, তবু জাঙ্কুক কোনো সারা শব্দ নেই, দেখে যায়। সাবধানে মা, এরা যে ভালো না, আমরা মানুষ এবং সৃষ্ট জীব বলে আমার নিরাপত্তা, তবে তোদের জন্য অনেক ক্ষতিকর। আমি জানি মা। জাঙ্কুকের মা যে বাজে সত্তর প্রবেশ ঘটেছে, কথাটুকু বলে জাঙ্কুক একটা হাত রাখিতে সঙ্গে জাঙ্কুকের চোখ আগের মতো স্বাভাবিক হয়ে যায়। হকচকে তাকায় সে, দেখে দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে আচমকাই থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। তখন স্যার আমি প্রতি মুহূর্তে ফাঁকা অনুভব করছি তে, আমার শ্বাসটার ভালো লাগছে না। তুমি কি করছো? স্যার আমাকে এরপর তোর সামনে আমাকে লজ্জায় কথা বের করতে পারলো না তে। জাঙ্কুক ভুরু কুচের সামনে তাকায়, দুজন বয়স্ক ব্যক্তিকে দেখে ছেলেরা থেকে জাঙ্কুক কানাকানি থেকে প্রশ্ন করে, ওনারা কে? আমার মা বাবা, ওদের এখানে বন্দি রাখা হয়েছিল এতদিন, আর আমরা জানতেও পারিনি। এখন কি করতে চাওতে? আমাকে হয়তো পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারো নি, কারণ এখনো তো এমন কোনো প্রমাণ পাওনি আমার পক্ষে। জাঙ্কুকের কথার ভাষা যে রয়েছে অসম্ভব অভিমান থাকাটাই স্বাভাবিক। আমি আর তের বাবা আমরা নিজে তোমার পক্ষে প্রমাণ। আমরা জানি আসল কাজটা জংশুক করেছে, আমাদের সামনে বেশ কয়েকদিন মজার ছলে স্বীকারও করেছিল। জাঙ্কুক তো সেদিন সেখানে উপস্থিত ছিলই না, সেদিন তোকে মেরে ফেলা হয়। ও পরে তোর কাছে গিয়েছিল। আমি জানি মা, জিমিন আমাকে সব বলেছে। জিমিন? জিমিন তোমার ভাইয়ের মেয়ে, আর আমার আগের জন্মের নিজের বড় আপুই। মানে জিমিন মানুষ নয়? তবে সে তো আমার ভাইয়ের। আমি সব বলছি মা। সেদিনকে সে তলোয়ার ফেলেতে ঘর থেকে বেরিয়ে এসেছিল, কেড়েছে সে দাঁড়িয়েছিল, তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমাকে কে বলে দিবে সত্যিটা? আমাকে যে নিজের স্বামীকে বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করছে। আমাকে কে বলে দিবে কি হয়েছিল সে রাতে? আমার মাথা আর কাজ করছে না, পাগল হয়ে যাবো আমি। জামা থেকে দূরে থাকলেও পাগল হয়ে যাব, কাছে থাকলেও সন্দেহের অবকাশ যাপন করবো। এভাবে তো চলতে পারে না। আমি আমার স্বামীকে ছেড়ে যেতে চাই না, চাই না আমি আমার ফ্রেন্ডসকে ছেড়ে দূরে যেতে। একসময় হাল ছেড়ে বসে পড়েতে তখন আগমন ঘটে জিমিনের। চমকে তাকায়, সামনে জিমিনকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে জিমিনকে গিয়ে চাপটে ধরে। আপুই, বোন আমার চিনতে পারছিস? জিমিনকে আরো শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়ে। আজও বুঝতে পারছে কেন জিমিন ওকে এতটা আগলে রাখতো, ওর কষ্টে কেন জিমিন কষ্ট পেত। আপুই তুই কি করে মানুষের জগতে আসলি? আমি না হয় ওইটার জন্য সব বলছি বোন আমার। আগে বল তোর আপুই যা বলবে সব তুই মানবি। বলে দেখ না একবার, তুই আমার আপুই, আমার মায়ের পর তুই। বল সব আমায়। যে তোমাকে নতুন প্রাণ দিল, যে তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসো, তার সঙ্গে এমনটা করলে? মেরে ফেলে আমার মেয়েকে? কি করে পারবে স্বার্থপর ছেলে? আমার মেয়েকে মেরে তুমি নিস্তার পাবে না জাঙ্কুক। আমি মা হয়ে তোমায় ওইসব দিচ্ছি, প্রাণ থেকেও তুমি নিষ্প্রাণ হয়ে থাকবে। তোমার সময় এখানে থেমে যাবে, তোমার সময় এগোবে না আর। জাঙ্কুক ছোট নয়নে তাকায়, কিন্তু হুঙ্কার দিয়ে বলেন, এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে ওইসব দিকে পারেন না আপনি? 100 বার পারি, 1000 বার পারি। হাঁটু ধরে বসে পড়ে জাঙ্কুক মাথা মতো করে শান্ত গলায় বলে, আমি মেনে নিচ্ছি আপনার অভিশাপ। যেখানে আমার ভালোবাসার মৃত্যু হয়েছে, সেই সঙ্গে তেজুমার ভালো থাকাও কেড়ে নিয়ে চলে গিয়েছে, তখন আমিও থাকতে চাই না। কিন্তু আকাশ থেকে পড়েন। জাঙ্কুক আরো বলে, তবে আমাকেও নির্দোষ প্রমাণ করবার সুযোগ দিতে হবে। সুযোগ তুমি তখনই পাবে যখন তেজের জন্ম দ্বিতীয়বার হবে, কারণ একজন মা অভিশাপ দিয়েছে তোমায়, তেজু আবারও ফিরবে, তবে নিজের অন্য রূপ নিয়ে ফিরবে। অন্য রূপে তোমায় চিনে নিতে হবে। আর মেয়েকে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তো কিনতে পারবে তাকে। আজকের পর তুমি 39 বছর তোমায় ঘুমন্ত অভিশাপে কাটে দিতে হবে। তুমি রাজি? কিন্তু কিনাঞ্জন বারণ করলেও জাঙ্কুক বলল, আমি রাজি। 39 বছর পর তেজু নিজে তোমায় ওইসব থেকে মুক্ত করবে নিজের অজান্তে। ওর ভাগ্য ওকে আবারও ভ্যাম্পায়ার রাজ্যে টেনে নিয়ে আসবে। সেদিনের পর থেকে সেই অভিশাপ নিয়ে জীবিত হয়েও মৃত হয়ে কাটায় জাঙ্কুক। তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, বুকের ভেতরটা দমে মুছতে যাচ্ছে। আমি যখন মহলে ফিরি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি একমাত্র জানতাম জাঙ্কুক তোকে মারেনি, তার কারণ ছিল আমি আমার নিজের চোখে জাংশুককে ভ্যাম্পায়ার রাজ্য থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। কিন্তু আমার কিছু করার থাকে না, সবটাই আমার হাতের বাইরে। তখন জাঙ্কুকের জন্য আমার খুব খারাপ লাগে। পাপ না করেও পাপের শাস্তি পেল।
একজন মানুষ কতটা ভালোবাসলে এমন শাস্তি মাথা পেতে নিতে পারে। তাই আমি চাঙ্কের হয়ে মানুষের জগতে আসি, পুনর্জন্ম নেই, তোকে আগলে রাখি। তোর সাথে যা ঘটতো সব কিছু আমি ঘটাতাম। সেদিন আমি তোকে ইচ্ছে করে ওই কুয়োর সামনে নিয়ে গিয়েছিলাম, যেন জাঙ্কুক তার অভিশাপ থেকে মুক্তি পায় তোর অজান্তেই। সবটা শোনার পর তের মনে জাঙ্কুকের প্রতি অবিশ্বাস থাকে না। কি করছো? তের এই প্রশ্ন অবাক হয় জাঙ্কুক। এই তো চাঁদ থেকে আরেকটা চাঁদকে ভরার চেষ্টা করছিলাম। তেজ ভাই আমার প্রশ্ন শুনে জাঙ্কুক তাকে এমন কিছু বলবে তা ধারণার বাইরে ছিল। গোড়া শুকিয়ে আসে তের। ভরার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু পারলাম না জানো তো। যে চাঁদকে হৃদয়ে বসিয়ে রেখেছি সেই চাঁদকে ভরা তো তোর। ভরার চেষ্টা করলেও হৃদয় কম্পন পারছে আমার। কেন অপেক্ষা করেছি আমার জন্য 39 বছর? কেন নিয়েছিলে আমার মায়ের দেওয়া অভিশাপ মাথা পেতে? তুমি তো বলো তুমি নির্দোষ, তবে কেন অভিশপ্ত হয়েছিলে জাঙ্কুক? তুমি বিস্ময় চোখে তাকায়। সে তো এই বিষয় থেকে কিছুই জানায়নি, তবে সেই সব জানলো কি করে? তুমি এগুলো জানলে কি করে? আমি তো আপন সব বলেছে। তার পিছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। সে নিজেকে আটকাতে পারছে না। সেদিন তে জাঙ্কুকের উপর বিশ্বাস রেখেছিল। দুজন মিলে পরিকল্পনা করেছে সত্যটা সামনে আনার। আমাদের এখান থেকে বের হতে হবে। হঠাৎ কোনো পুরুষালী করার সহজ চমকে ওঠে। তে অনুভব করে তার গলার সামনে মস্ত বড় তলোয়ারকে ধরে রেখেছে। আমার ধারণা ঠিক ছিল, তুই সাধারণ কোনো মেয়ে নয়। তোরা কি ভাবিস তোরা একা চালাক? আমি শয়তান অলসিভিকিং লুসিফার। আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি তোকে তখনই ধরে ফেলেছিলাম যখন ফ্রেঞ্চ জাঙ্গুলের সঙ্গে তোকে এই ঘরে দেখি। কিং লুসিফারকে দেখে সবাই ভরতে চায়। আমার মেয়ে জাঙ্গুলের চোখে সবুজ রঙে ধারণ করার বদলে লাল রঙ হয়ে উঠে রাখে। হিংস্র রূপ ফুটে ওঠে ওর মাঝে। কে আমার ওকে ছেড়ে দে। তে নিজের চমকিত হয়ে তাকায় জাঙ্গুয়ের দিকে। এই জাঙ্গুয়ের কি রূপ! ওই ভয়ঙ্কর রেগে গিয়েছে। জাঙ্গুক আবার হুঙ্কাতে বলে ওঠে, ছেড়ে দে আমার তেকে। তার হুঙ্কারের সকল অলসবটা ছুটে আসে। সেই সঙ্গে জংশুকও আসে। তের কোলার আরো কাছে নিয়ে আসায় তলোয়ারটি। লুসিফার তলোয়ার দিয়ে তের কোলায় আঘাত করতে নিলেই জিমিন ঝড়ের গতিতে লুসিফারের হাতে থাকা তলোয়ারটি ফেলে দেয়। সুযোগ বুঝে ওটা পেছনে সে আঙ্গুলে ধারার নখ জাংশুর গোড়ার কাছে ধরে জাঙ্কুক। ঘটনায় এতটা দ্রুত ঘটে যে জাংশুর কিছু করা থাকে না। নিজের ছেলেকে অবস্থা থেকে ভরকে যায় কিং লুসিফার। জাঙ্কুক ছাড় আমার ছেলেকে। আমাদের এখান থেকে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দে। কেউ যেন আমাদের স্পর্শ অবধি না করে, নইলে তোর ছেলে। না! কিং লুসিফার নিজের দলের সবাইকে সরতে ইশারা করতে সরে যায়। সো স্যাড অফ ইউ কিং লুসিফার। এত কিছু করে লাভটা কি হলো? সেই তো পরাজিত হতেই হলো। এগিয়ে আসার মোটো চেষ্টা করবি না। তোর এই নাদান ছেলেকে মারতে 1 সেকেন্ডও লাগবে না। এমনিতেও ওর সঙ্গে তো আমার পুরনো হিসেব বাকি আছে। জিমিন চোখ দিয়ে মাথা নাড়িয়ে জিমিন থেকে ইশারা করে মা বাবাকে নিয়ে বেরিয়ে যেতে। জিমিন বেরিয়ে যায়। জংশুকে কাঁধে তুলে জাংশুকে চোখের পলকে হাওয়া হয়ে যায়। রাগে নিজের চোখ ছেড়ে ইচ্ছা করে কিনে লুসিফারে হুঙ্কার দিয়ে নিজের হাতে তলোয়ার দিয়ে সামনে থাকা এক কলসুককে আঘাত করে বসে। লাল চোখ নিয়ে তাকে থাকে রক্তমাখা নিচের উপর। কি হয়েছে তোমার? যেমন কিছুক্ষণ চুপ থেকে বলে, এভাবে যদি বলা হয় আমার থেকে খারাপ শক্তি বের করতে তোমাকে অর্ধেক শক্তি অর্পণ করতে হবে, তখন তুমি কি করবে? আমার শক্তি অর্পণ করব? সামু পিছুমুখে তাকায়। এত কিছুর পর কত সহজে ও নিজের শক্তি দেওয়ার কথাতে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল। এত কিছুর পরেও কিছু এত কিছুর পরেও যা ইচ্ছে হয়ে যাক, তোমার জন্য আমাকে যা করতে হবে আমি এক কথায় করতে প্রস্তুত। আমি এক বড় ভুল করেছি আগের বার। তোমাকে ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এবার তা মোটেও হচ্ছে না। ওকে? এত কেন ভালোবাসো আমায়? এই ভালোবাসা হয়তো তোমার থেকে শেখা। তুমি তো প্রথম থেকে আমাকে চেয়েছো। তোমার ভালোবাসার প্রেমে পড়েছি আমি। তারপর তোমাকেই ভালোবেসে ফেলেছি। তোমার মাঝে এমন কিছু আছে যা আমাকে বারবার কাছে টানে। মন চাই তোমাকে ছুঁয়ে দেখতে। মনে হয় তোমায় দেখে হয়তো আমি কাটিয়ে দিতে পারবো সারা জীবন নির্দ্বিধায়। এটা যদি ভালোবাসা হয় তাহলে প্রথম থেকে তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। মনে পড়ে হয়তো কিছুটা লজ্জায় আর কিছুটা ভালো লাগায়। সব হুট করে পিছন থেকে জড়িয়ে ধরে দেখে লজ্জা মাথা তুলে তাকাতে পারে না। এই শয়তানের মাছ থেকে শয়তানকে নিজের ভালোবাসায় মুছে দিতে তৈরি তো। ঢোকলে পিট করে তাকায়। তারা কাছে আসতে থাকে একে অপরের। তলিয়ে যে ভালোবাসা অতল ঘপ পড়ে, মিলেমিশে একাকার হয়ে যায় দুটো শরীরের। সবার মাঝে আজ রাজ্যের খুশি বিরাজ করছে। কি ব্যাপার? জাঙ্কুক কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না।
হঠাৎ মনে পড়ে জংশুককে তো জাঙ্কুক করিডোরে বেঁধে রেখেছিল। সঙ্গে সঙ্গে তে সেদিকে পা বাড়ায়, গিয়ে ঘাবড়ে যায়ও। জাঙ্কুক হাতে ধারালো তলোয়ার, তা দিয়ে বারবার আঘাত করছে জংশুককে। এই আঘাত একবার আমার তেজকে আমার থেকে আলাদা করার জন্য। এই আঘাত সবার সামনে আমাকেই আমার ভালোবাসার খুনি বানানোর জন্য। এই আঘাত এবার আমার তেজরূপী তের দিকে লোলক দৃষ্টি তাকানোর জন্য। এটা লিসার মতো নির্দেশ মেয়েকে হত্যার জন্য। আর এটা ঝট করে তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে ফেলে দেয়। জংশুক বোধে অনেক আগে প্রাণ ত্যাগ করে চলে গেছে। জংশুকের গলা থেকে গড়গড় করে রক্ত বেরিয়ে যাচ্ছে, পেট থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তাছাড়া জংশুকের হাতে পায়ে সারা শরীরে তলোয়ার দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে জাঙ্কুক। জাঙ্কুকের নৃশংসতা দেখে কেঁপে ওঠে তের সারা শরীর। কি করছো তুমি জাঙ্কুক? থেমে যাও এবার। জংশুক আর পিছে নেই। আমার মনে শান্তি না হতে আমি থামবো না। আমার ভেতরে আগুন জ্বলছে, তে মাথার রক্ত ছিঁড়ে যাচ্ছে রাগে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জাঙ্কুক চিৎকার করে এসব বলে তাকায় মাথা তুলে। তার লাল জলজল করা চোখ জোড়া থেকে ভয় কুকিয়ে যাইতে জাঙ্কুর অবস্থা ঠিকঠাক মনে হচ্ছে না। জাঙ্কুক এমন করে না? অবশেষে কি তাদের ভালোবাসার মিলনও জাঙ্কুককে ঠিক করতে পারলো না? আমার চোখের দিকে তাকাও তুমি। জাঙ্কুক তাকায়, তাকাতে জাঙ্কুকের চোখ জোড়া শীতল হয়। মনের মতো সমস্ত রাগ খুলতে শুরু করে। তোমার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। অজয়ের মতো আচরণ করছো তুমি। আর জাংশুককে কেন মারলে? ওকে বাঁচিয়ে রাখা উচিত ছিল অন্তত কয়েকদিন। এই খবর যদি অলসিপের কিং এর কানে চায়, সে মহৎ ফলাফল আনতে পারে। জাংকুক, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জাংকুক কিছুক্ষণ চুপ করে থাকে। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, তবে একটা কথা, আমি এমন না হলেও ওর মৃত্যু আমার হাতেই হতো। আচ্ছা, তোমার ব্যতিব্যস্ত হতে হবে না, এখন ঘরে চলো, ফ্রেশ হয়ে নাও। নিজের বেলুনে থাকা চেয়ারে বসে আছেন কিম নামজুন। হুট করে যে জাঙ্কুক বলে ওঠে, দ্যাট ভ্যাম্পায়ার যে তুমি লুসিফার ভাবে আক্রমণ করেছে, সব ভ্যাম্পায়ারদের মেরে চলেছে নিজের দলবল নিয়ে। জেনে আমাকে এসে বললো। নামজুন ধরবার করে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েন। ঠিক এটাই ভয় পাচ্ছিলাম, তুই জাংশুককে মেরে গোটা রাজ্যের ওপর বিপদ বয়ে আনলি। জাঙ্কুক নিশ্চয় কিং লুসিফার খবর পেয়েছে নিজের ছেলের মৃত্যুর। জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এখন কিছু করার নেই, আমাদের সেখানে যেতে হবে। সবাইকে বল আমাদের পৌঁছাতে হবে। আজ ওই শয়তানগুলো বাঁচবে, নয়তো আমরা। জাঙ্কুক বিদ্যুতের প্রতি স্থান ত্যাগ করে সবাইকে বলতে সবাই দ্রুত নেমে আসে। অনেক ভয় পেয়েছি ওই কিং লুসিফার। আমার বাবা মাকে বন্দি করে রেখে ঠিক করেনি। ওনার শেষ আমি আজ দেখে ছাড়বো। এখন ভ্যাম্পায়ার আছে মধ্যরাত, আশেপাশে ভয়াবহ পরিস্থিতি, যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। অলসবদের সাথে ভ্যাম্পায়ারের যুদ্ধ, সবার হাতে হাতে তলোয়ার। সে খুব কষ্ট করে চেষ্টা করছে সবাইকে বাঁচাতে, তার হাতে তলোয়ার। সে বাঁচিয়ে যাচ্ছে যারা যুদ্ধ করতে অক্ষম তাদের। সিমিন সুগা চিহক চিনি তারাও তুমি নেই। তালে তাল মিলিয়ে ভয়ঙ্কর ধ্বংসে আজ সামিল হয়েছে। তীর সামনে দুই পা ফেলে খুঁজে চলেছে জাঙ্কুককে। এরই মাঝে আক্রমণ করে বসে একজন অলসব। তে নিজের আশারূপ ধারণ করতে অলসবটি ঝাঁপিয়ে পড়ে তার দিকে। তে ভয়ঙ্কর চিৎকাতে চিপে ধরে অলসবের গোলা। তলোয়ার চালিয়ে সমস্যাকে ছিনে ভিন্ন করে দেয় অলসবের কোলা থেকে মাথা। আস্তে আস্তে ধ্বংস হচ্ছে সব অলসব। জিতে যাচ্ছে ভ্যাম্পায়ার কিং নামজুন নিজে ভয়ানক রূপ নিয়ে যুদ্ধ করছেন কিং লুসিফারের সাথে। অন্যদিকে জাঙ্কুক নিজের তলোয়ার দিয়ে যাকে পাচ্ছে তাকেই মেরে যাচ্ছে। কিং লুসিফারের সঙ্গে পেরে উঠছে না কিং নামজুন। একসময় সুযোগ পেয়ে তলোয়ারে আঘাত দিয়ে ফেলে কিং নামজুনকে। আমার ছেলেকে মেরেছিস তোরা সবাই, তোদের ছাড়বো না, ছাড়বো না আমি। তোদের ধ্বংস আমার শান্তি। নামজুনের হাত থেকে ছিটকে গেছে তলোয়ার। কি করবে বুঝে পান না তিনি, পিছাতে থাকে উপায় না পেয়ে। লুসিফার তলোয়ারটা নামজুনের দিকে চালাতে নিলেই দৌড়ে আসে জাঙ্কুক, কিন্তু সময় মতো পৌঁছতে পারে না। তার আগে পেয়ে এসে দাঁড়ায় কিং লুসিফারের সামনে। ভয়ে জাঙ্কুক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে পড়ে। হাঁটু করে বসে বড় একটা নিঃশ্বাস ফেলে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে তে। ওর এক হাতে তলোয়ার, তলোয়ারের অন্য প্রান্তে কিং লুসিফারের পেটে ঢুকানো। সেখান দিয়ে রক্ত পড়ছে। তে তলোয়ার তার পেট থেকে বের করে আবারও পেটে ঢুকে দেয়। আকাশে দেখে মুখ করে চিৎকার করে ওঠে কিং লুসিফার। এটাই ছিল তার শেষ চিৎকার। জড়িয়ে পড়ে মাটিতে। এক সময় আমাকেও এইভাবে তলোয়ারকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেটা করেছিল আপনার ছেলে, আপনিও সাথ দিয়েছিলেন। আর কত অন্যায় করেছেন তার ঠিক নেই। আমার মা বাবাকে এত বছর কষ্ট দিয়ে এসেছেন, কিন্তু কোথায় আছে না, প্রকৃতি সব কিছু একসময় ফিরিয়ে দেয়। সেটা আপনার কর্মের ফল হলেও ফিরিয়ে দেয়। কিং লুসিফার সেখানে মারা যায়। তে দীর্ঘশ্বাস ছাড়ে। চুরি হয় ভ্যাম্পায়ারদের। বিজয়ের উল্লাস পরে চারিদিকে। নামজুন এগিয়ে এসে তের সামনে দাঁড়ান। তার মাথার ট্রেনের হাত থেকে সলজন হয়ে তাকিয়ে বলে, আজ আবারও প্রমাণ করে দিলে আমি ভুলছিলাম। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার ছেলের বিয়ে হলে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি কত বড় ভুল করতে চেয়েছিলাম সেটা বুঝতে পেরেছি। আমার প্রাণ বাঁচিয়ে আমার ঋণের বোঝা বাড়িয়ে দিলে মা। এভাবে বলবেন না, আপনি আমার বাবার মতোই।
বলা বাহুল্য আপনি আমার আরেক বাবা। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে এগিয়ে আসতেই তার হাত এবং টের হাত ধরে দুজনের হাত একসাথে মিলিয়ে তার নামছেন। অন্যদিকে জিমি শুভ ও একে অপরকে ছুটি ধরে। ওদেরও এত বছরের ভালোবাসা পূর্ণত ভাই। যেদিন জিহব এক হয়ে যায় ওরা একে অপরকে ভালোবাসতো, আজ তাদের ভালোবাসা পূর্ণত ভাই। জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়, নিজের মাঝে লুকিয়ে ফেলে থেকে। আজ তাদের শুকনো মুহূর্তে কেউ বাধা দেওয়ার নেই। আজ মনে হচ্ছে আমার অপেক্ষার পর সত্যি শেষ হয়েছে। আমার ভালোবাসার বদল হয়নি তে, আমি চিনে নিতে পেরেছি আমার তেজুকে, যদিও পুরো রেটটাই জিমিনের। তেজ জাঙ্গের বুকে মুখ লুকিয়ে শুধু শুনে। জাঙ্গের বুকে বড় বড় নামে সুশ্রী লাগে তার, আবার লোকটার হ্যান তার ভালো লাগে। সব মিলিয়ে আজ ভালোবাসা দিশারে দুজনের। প্রকৃতি তাদের আলতো মিষ্টির হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে তাদের ভালোবাসা তারাও লুকিয়ে দেখছে। মাঝে মাঝে কেঁপে ওঠা দেখে তেল থুতনি ধরে তোলে জাঙ্কুক। মেয়েটার কালে চিকচিকে পানি দেখে বুকটা ধক করে ওঠে তার। কাঁদছো কেন প্রাণ পাখি? একসময় অবিশ্বাস করেছি তোমাকে, অবিশ্বাস করেছি তোমার ভালোবাসাকে, কোনি অপবাদ দিয়েছি তোমাকে। এখন নিজেকে ক্ষমা করা মুশকিল হয়ে যাচ্ছে জাঙ্কুক। এত বছর পর আমি জানতাম তুমি মিশে গেছো আমার অস্তিত্বে। সেটা বুঝতে হলে আমার অস্তিত্বই আমায় মুছে ফেলতে হবে। যে জাঙ্কুক কিছু না ভেবে হাসে। তের গালের পায়ে নিজের গালের সাথে মিশিয়ে নিয়ে কানে কানে বলে, কেটে পার করলে চলবে না মাইলা। এসব কিছুর শাস্তি তোমার পেতে হবে। যে কি শাস্তি বলুন? আমি মাথা পেতে নিব। মিনমিন করে বলিতে যখন ঝট করে তেল করে তুলে নেয়। আমায় ভালোবাসতে হবে। অভিজ্ঞ বয়স্ক ভ্যাম্পায়ার বলছে তোমার ভালোবাসা আমার মাছ থেকে খারাপ শক্তি দূর করবে, তাই আমার ভালোবাসা চাই। এটা তোমার শাস্তি জান। কাল লাল করে হাসিতে মুখ লুকিয়ে ফেলে জাঙ্কুকের বুকে। তা দেখে জাঙ্কুক দুষ্টুচিতে আবার বলে, তা রাজি তো আমার ভালোবাসা দেওয়ার জন্য আর ভালোবাসা নেওয়ার জন্য? তুই জাঙ্কুকের পেট খামচে ধরে লজ্জায়। ইস্কি লজ্জা। জাঙ্কুক দিকে ওর বিছানায় শুয়ে দেয়, অতঃপর নিজেদের ভালোবাসায় দুনিয়ায় হারিয়ে যায়।